আজকে পড়বো ভিক্টোরিয়ান পিরিয়ড। তো চলো, আমাদের অত্যন্ত প্রিয় রানী ভিক্টোরিয়া, ওনার রাজত্বকাল ছিল 1832 থেকে 1901। এই পিরিয়ডেই উনি ভারতবর্ষ শাসন করছে। মূলত 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে 1858 থেকে ভারতবর্ষ কিন্তু রানী শাসনে চলে যায়। এ হচ্ছে সেই বিখ্যাত রানী ভিক্টোরিয়া। এবং তার আমরা এখনও তার অনেক কিছু দেখতে পাই, স্কুল কলেজ অনেক কিছুই দেখতে পাই। তো একবার তোমার ছেলে, বললাম তুমি কি করো, ও বল ভাই আমি তো হচ্ছে যে ক্যামব্রিজের টিচার। তা আমি তো ভাবলাম যে সে খুব, তো অবাক হয়ে গেলাম, কি তুমি ক্যামব্রিজের টিচার কেমনে হইলে? আমি তো খুব অবাক হয়ে গেলাম, কি ভাই এত জ্ঞানী, সে কীভাবে ক্যামব্রিজের টিচার হইলো? সে আমি তো বেশ কি রুচি নিয়ে বারবার আস করতেছি কীভাবে ও কারা পড়ে ওইখানে, ও কেমনে হইলো এটা। তো পরে শুনতে শুনতে পরে বের হইলো যে সে কুমিল্লায় তোমার ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ আছে আমাদের হাউজিং এস্টেটে, সেখানে টিচার। তো এরকম ভিক্টোরিয়ার নামে এরকম অনেক ভিক্টোরিয়া কোচিং সেন্টার, ভিক্টোরিয়ান কলেজ তো আছে, সেটা সব গভর্নমেন্ট কলেজ, সেটা ভালো, কিন্তু ভিক্টোরিয়ার নামে অনেক কোচিং সেন্টার অনেক কিছু আছে। এ হচ্ছে সে আমাদের বিখ্যাত রানী ভিক্টোরিয়া। উনি দেখতেও যথেষ্ট এরকম যে দেখো খুব সুন্দরী ছিল। তো ওনার রাজত্বকালীন সময়ে তোমার ব্রিটিশ যে তাদের যে উপনিবেশগুলো, এটা মানে সবচেয়ে বেশি ধন সম্পদ অন্যদের থেকে তারা নিয়ে আসছে, এবং তার শাসনকালের মধ্যে এই জিনিসটা তারা মোটামুটি জান নেয়ার সব নিয়ে ওরা ওদের এখানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু করে ফেলছে। তো যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনায় ঢুকে যাই। আমরা আলোচনার শুরুতে দেখব যে তোমরা যখন রোমান্টিক পিরিয়ড পড়তেছিলা, তার আগে পড়ছো তোমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। প্রত্যেকটা ধাপে আমরা ধর্মের প্রভাবটা দেখতে পাই, যে চার্চের কর্তৃত্ব, চার্চ হলে সবচেয়ে শক্তিশালী, চার্চ যা বলে তাই হবে, চার্চ চাইলে কারো ফাঁসি দিতে পারে, চার্চ চাইলে কারো আগুনে জ্বালাতে পারে, চার্চ যা বলবে তা। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা দেখলাম একটা লোক, তার নাম হচ্ছে চার্লস ডারউইন। সে বলল যে এই যে পৃথিবীতে মানুষের, আধুনিক মানুষের যে আবির্ভাব, এটা হচ্ছে যে ন্যাচারাল সিলেকশন একটা প্রসেসের মধ্য দিয়ে হয়েছে। তো সে বলল যে যে অর্গানিজমটা প্রতিকূল পরিবেশে অ্যাডাপ্ট করার জন্য যত বেশি ক্ষমতা সম্পন্ন, এনভায়রনমেন্টে সে সার্ভাইভ করবে, আর যে প্রতিকূল পরিবেশে অ্যাডাপ্ট করতে পারবে না সে ভ্যানিশ হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। তো তার এই অরিজিন অফ স্পিসিস এই বইটার মধ্যে সে দেখায় যে কিভাবে একটা কমন অ্যানসেস্টর থেকে এই আধুনিক মানুষের উৎপত্তি হলো। সে কমন অ্যানসেস্টর মানে যে যাদেরকে বলে আদি প্রসিমিয়ান। তো সেখানে সে দেখায় যে একটা কমন অ্যানসেস্টর থেকে মানুষ, শিম্পাঞ্জি, বানর, এটা কমন একজন থেকে আসছে, রাইট। তো এইটা কিন্তু তখন ভীষণ রকমের একটা বিতর্ক ক্রিয়েট করে, যে এতদিন মানুষ চিন্তা করতেছিল যে মানুষ অ্যাডাম অ্যান্ড ইভ থেকে আসছে, সে স্বর্গ থেকে পতন হয়েছে তার, কিন্তু এই লোক বলতেছে না, এটা তো আসছে ন্যাচারাল সিলেকশনে। এইটা নিয়ে ভীষণ রকমের গ্যাঞ্জাম লেগে গেল। এই প্রথমবার আমরা ইতিহাসের মধ্যে দেখতে পেলাম যে একটা মানুষ প্রথম চার্চের অ্যাগেনেস্টে গিয়ে একটা মতবাদ দিল, যার মতবাদের মধ্যে এই অ্যাডাম অ্যান্ড ইভের কোনো স্থান নাই। তাহলে একটা গ্যাঞ্জাম দিয়ে শুরু হয়ে গেল আমাদের এই ভিক্টোরিয়ান এজ। এই ভিক্টোরিয়ান এজের মধ্যে আমরা দেখতে পাবো যে মানুষজন চিন্তা করলো যে এইসব আমরা রাজা রানী শাসন রাসন মানি না, এগুলা অনেক ঝামেলার ব্যাপার, আমরা আস্তে আস্তে আমরা হচ্ছে একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট একটা কান্ট্রি করে ফেলবো। তো তখন যারা এখানে ধনী ছিল, শিক্ষিত ছিল, তারা একটা সমিতি বানাইছে। সেই সমিতির নাম হচ্ছে ফ্যাবিয়ান সোসাইটি। এই সমিতির মধ্যে তখনকার যারা খুব জ্ঞানী গুণী লোকজন ছিল, ইন্টেলেকচুয়াল ছিল আর কি, তো তারা ছিল যেমন জর্জ বার্নার্ড শ, এইচ.জি. ওয়েলস, ওরা ছিল সেই ফেবিয়ান সোসাইটির সদস্য। ওনাদের যেই তোমার লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল গ্র্যাজুয়ালি চেঞ্জিং ব্রিটেন ইন্টু এ সোশ্যালিস্ট সোসাইটি, একটা সোশ্যালিস্ট কান্ট্রি বানায় ফেলা ছিল ওনাদের উদ্দেশ্য। এই সময় আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পাবো এই ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যেই। মানুষের চিন্তা ভাবনা ছিল সে অনেক ভূমির মালিক হইতে পারবে, কেউ চাইলে অনেক ধন সম্পদের মালিক হইতে পারবে। একজন লোক
তার নাম হচ্ছে কার্ল মার্কস এবং তার দোস্ত ফ্রিডরিখ এঙ্গেল। ওনারা দুজন জার্মান। ওনারা বললো না রে, এরকম তো হইতে দেওয়া যাবে না যে একজন চাইলে সে অঢেল সম্পত্তির মালিক হতে পারবে, আর জন গরিব থাকবে, এটা তো হইতে দেওয়া যায় না। আমরা এমন একটা রাষ্ট্র বানাবো যেখানে সবাই সমান থাকবে, রাষ্ট্র সবার দায়িত্ব নিবে, কিন্তু একজন চাইলেই এই সিস্টেম এরকম অঢেল সম্পত্তি মালিক হইতে পারবে না। ওরা একটা ম্যানিফেস্টো পাবলিশ করলো এবং এটা খুব বিখ্যাত একটা বই, নাম হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং এটার 10টা যে মেইন পয়েন্ট ছিল, একটা ছিল প্রাইভেট প্রপার্টি অ্যাবলিশ করতে হবে, এটা ছিল নাম্বার 1। 2 নম্বর ছিল প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স। আচ্ছা, বিশ্বের মধ্যে অনেক দেশ তারা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম ফলো করে। প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম মানে যে ধনী সে অনেক বেশি ট্যাক্স দিবে, আর যে গরিব সে হচ্ছে ট্যাক্স কম দিবে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম। উন্নত বিশ্বের বিশেষ করে যারা সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি ওরা এই জিনিসগুলো ফলো করে। আর থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, এর হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম। কেন রিগ্রেসিভ? কারণ এখানে গরিব বেশি ট্যাক্স দিতে হবে। এখানে মেকানিজমগুলো এমনভাবে ডেভেলপ করা যে ধনী ট্যাক্স দিতে হবে না, ও এখান থেকে ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে সে ভেগে যাবে, সেখানে বের করে ফেলবে সিস্টেমে, ওকে খুব বেশি ট্যাক্স দিতে হবে না, কারণ রাষ্ট্রীয় মেকানিজমগুলো ওর পক্ষে থাকবে। কিন্তু গরিব, তুমি কিন্তু ফোনে কথা বলে 22.5% কিন্তু তোমাকে ট্যাক্স দিতে হবে, বাঁচাও না, কিন্তু তুমি গরিব, তোমার তো বাঁচাও নাই, তুমি তোমার কোনো ট্যাক্স কিন্তু ছাড় পাচ্ছ না, তুমি সব কিছু তোমার ট্যাক্স দিয়ে যাইতে হবে। কিন্তু যে ধনী, ও কিন্তু সিস্টেমে ও ট্যাক্স থেকে বেঁচে যাচ্ছে। এটাকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, যেখানে ধনীরা বেঁচে যায় কিন্তু তুমি গরিব, তোমার কোনো রকমের বাঁচাও নাই। তো কার্ল মার্কস বললো যে প্রোগ্রেসিভ ট্যাক্সিং সিস্টেম থাকতে হবে এখানের মধ্যে, যে ধনী সে বেশি বেশি ট্যাক্স দিতে হবে, গরিব ট্যাক্স দিবে না। তারপরে এই যে ইনহেরিটেন্সের যে রুলসটা, যে বাপ অঢেল সম্পত্তি করে দিয়েছে এবং সেগুলো ছেলেমেয়েরা পাবে না, ওগুলো না, এটা হবে না এগুলা। হ্যাঁ, তারপর একটা সেন্ট্রাল ব্যাংক থাকবে যেটা রাষ্ট্র পরিচালিত এবং সম্পদের সুষম বন্টন করার জন্য তারা ভূমিকা রাখবে। কোনো রকমের পাবলিক বাসটা যেগুলো, মানে ব্যক্তি মালিকানাধীন বাসটা যেগুলো থাকবে না। যত রকমের তোমার এই যে বাস বলো, ট্রেন বলো, সবগুলো হবে রাষ্ট্রীয় মালিকানাধীন। তারপরে ফ্যাক্টরিগুলো এবং কৃষি ব্যবস্থা, এটা পুরোটা থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন। শ্রমের যে কন্ট্রোল, পুরোটা থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন। তারপরে শিক্ষাটা হবে পুরোপুরি ফ্রি এবং রাষ্ট্র প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করবে। এটা ছিল কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টোর আইডিয়া। ইসমাইল বলছে ওর মাথা হ্যাং হয়ে গেছে। কেন মাথা হ্যাং হয়ে গেলো? তুমি একটা বাড়ি দিয়ে আসো দেয়ালের মধ্যে, হালকা করে টুম করে একটা বাড়ি দিয়ে আসো, মাথা আবার আগের জায়গায় ফিরে আসবে। আমি ছোটোবেলায় দেখছিলাম এরকম সিনেমার মধ্যে, নায়কের অনেক সময় তোমার হয়ে যেত, তোমার ওই যে মানে ব্ল্যাক আউট হয়ে যেত, সে ভুলে যেত। তো তখন ভিলেন যখন ওর মাথায় একটা বাড়ি মারতো বাঁশ দিয়া, তখন সে আবার আগের মেমোরিটা ফিরে পাইতো। তো তুমি এটা মানে ফলো করতে পারো, এটা বেশ কার্যকরী একটা সিস্টেম। তো যাই হোক, আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের আমরা 3জন প্রধান কবির নাম একটু জানি। এই 3জন প্রধান কবি এখানে একটা স্লাইডের মধ্যে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তুমি ওনাদেরকে টিএম করে ফেলতে হবে, মানে ওনাদের যত কর্মকাণ্ড সব কিছু টিএম করে ফেলবা, মানে ঠাড়া মুখস্থ করে ফেলবা। কে কে? ব্যাট, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন। এই 3জনকে তুমি একদম ভালো করে তুমি একদম শরবত বানায় গুলা খাই ফেলবা, সুন্দর করে নোট করে পড়বা। এই 3জনকে, টেনিসন, ব্রাউনিং এবং ম্যাথু আর্নল্ড, এই 3জন হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচেয়ে উল্লেখযোগ্য কবি। ওনারা ছাড়া কেউ নাই, ওনারা ছাড়া অনেকে আছে, কিন্তু ওনারা সবচেয়ে উল্লেখযোগ্য। চলো, কবিদের পরে আমরা দেখি যে এই সময়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত উপন্যাসিক কে। ভিক্টোরিয়ান পিরিয়ডকে যদি বলা হয় যে একজন রাইটারের নামে তুমি ভিক্টোরিয়ান পিরিয়ডকে নামকরণ করো, একজন রাইটারের নাম বলবা, তাহলে সেই একজন রাইটারের নাম হচ্ছে চার্লস ডিকেন্স। যদি বলে একজন কবি বলো, সেটা হচ্ছে টেনিসন। তো ব্রাউনিংও গুরুত্বপূর্ণ। তাহলে আসলে যে চার্লস ডিকেন্স কেন হতে বিখ্যাত? কারণ তার যে উপন্যাসগুলো তখন মানুষের যে প্রাত্যহিক জীবনের দ্বন্দ্বগুলো, রাজনৈতিক দ্বন্দ্বগুলো এত সুন্দর করে উঠে আসছে, যেটা ওই সময়ের কারো লেখার মধ্যে উঠে আসে নাই। আমরা হুট করে এমন কিছু লেখাযোগের সাথে পরিচয় হইলাম যেটা এই ধরনের লেখার সাথে আমরা আগে পরিচিত ছিলাম না। তো ওনার যে প্রথম বইটা, তার নাম হচ্ছে স্কেচেস বাই বস, এবং তার সবচেয়ে বিখ্যাত যে উপন্যাসটা
সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। এই গ্রেট এক্সপেকটেশন এই বইটার মধ্যে মূলত একটা এতিম ছেলে, তার নাম হচ্ছে পিপ, তার নাম হচ্ছে পিপ। তো তার যখন তোমার বাবা মা মারা যায়, তখন তার বোন ছিল একজন, তার বোনের বাসায় সে তোমার আশ্রিত থাকে। কিন্তু তার বোন হচ্ছে আবার মানে মানে অত্যাচার করে কি তার উপরে, হ্যাঁ, বেশি তাকে বকাঝকা করে তাকে, সবসময় তার উপরে নির্যাতন করে। তবে তার দুলাভাই ছিল আবার খুবই ভালো লোক। দুলাভাই আবার তোমার শালাকে খুবই আদর যত্ন করতো, যে কানমলা ছাড়াও আর আদর যত্ন করতো। তো এই পিপ, সে একদিন সন্ধ্যাবেলায় তার বাবা মার কবরের কাছে গেল, খেলতে গেল। ওখানে একজন কয়েদের মুখোমুখি হইলো, যে জেল থেকে পালে আসছে। তো ওই কয়েদের জন্য কয়েদের লোক দোস্ত পাতাইতে গিয়া বোনের বাসা থেকে সে খাবার চুরি করে। এইটা নিয়ে তার বাসায় একটা ভীষণ রকম গ্যাঞ্জাম লাগে। তো যাই হোক, এরপরে তার সাথে একজন বালিকার প্রেম হয়, এবং তোমার হচ্ছে যে অনেক শেষে এটা অবশ্য খুব একটা হ্যাপি এন্ডিং হয়। তার আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে অ্যাডভেঞ্চার অফ অলিভার টুইস্ট। তারপরে আমরা ছোটবেলায় মোটামুটি দ্রুত পঠন নামক একটা টপিক ছিল, যে বাংলা দ্বিতীয় পত্র গল্প পড়তে হতো। সেই গল্পের সুবাদে অনেকে ডেভিড কপারফিল্ড এই উপন্যাসটার সাথে আমরা পরিচিত। এটা হচ্ছে মূলত চার্লস ডিকেন্সের একটা আত্মজৈবনিক বা অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস। এই ডেভিড কপারফিল্ডে দেখানো হয় যে একটা ছেলে যার বাবা মারা যায়, তো তখন তার মা আরেকজনকে বিয়ে করে। এই সৎ বাবার এখানে সে কেমন নির্যাতিত হয়েছে, এটা মূলত মূলত তার নিজের জীবনেরই কাহিনী। তার আরেকটা উপন্যাস হচ্ছে হার্ড টাইমস এবং আর টেল অফ টু সিটিস। তো ডিকেন্সের তার উপন্যাসে প্রায় প্রত্যেকটা উপন্যাসের মধ্যে একটা শহরের কথা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে লন্ডন শহরের কথা। এ হচ্ছে তার সে বিখ্যাত গ্রেট এক্সপেকটেশন বইয়ের কাভার, যেখানে তোমার হচ্ছে যে নায়িকার নাম ছিল অ্যাস্টেলা, আর নায়ক তো বলছিলাম পিপ, যে তার বোনের বাসায় থেকে সবসময় নির্যাতিত হইতো। তো এই গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের একটা বিখ্যাত লাইন হচ্ছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম অ্যান্ড জাস্টিস বিগিনস নেক্সট ডোর। যে আমার আম্মা একটা কথা বলে, আগে ঘরে বাত্তি, তারপর মসজিদে বাত্তি। তোমার ঘরে ঠিক 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 নাই, তুমি যা বাইরে যা চ্যারিটি করতেছো, হ্যাঁ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে এখানের মধ্যে। আমরা বললাম যে পিপ ছিল আমাদের সেই নায়ক, এস্টেল হচ্ছে আমাদের গল্পের সেই নায়িকা। ডেভিড কপারফিল্ডের কথা বললাম, যে তাহলে এটা থেকে অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে। একটা আসতে পারে যে নিচের কোনটি তোমার চার্লস ডিকেন্সের আত্মজীবনীমূলক উপন্যাস, তোমার এখানের মধ্যে আসতে পারে নিচের কোনটা চার্লস ডিকেন্স লিখছে, অথবা নিচের কোনটা চার্লস ডিকেন্স লেখে নাই, এরকমভাবে আসতে পারে। তার আর টেইল অফ টু সিটিস এই উপন্যাসের মধ্যে মূলত সে লন্ডন এবং প্যারিস এই দুইটা শহরে তোমার যে ঐতিহাসিক ঘটনাগুলো, মূলত তোমার কাল্লাল নামক একজন ফরাসি ইতিহাসবিদ ছিল, যে তার বই থেকে সেখানের মধ্যে গ্রহণ করছে, যে এখানের মধ্যে ফরাসি বিপ্লবের যে বিভিন্ন কাহিনীগুলো, সেটা উপন্যাসের মূল উপযোগ্য বিষয়। দ্য অ্যাডভেঞ্চার অফ অলিভার টুইস্ট, এখানেও একজন যথারীতি বালক বালক যে অনাথ, তো তাকে দেওয়া হয় অনাথ আশ্রমে, মানে এতিমখানা আর কি। তো সেখানেও যথারীতি তার উপরে খুবই অত্যাচার করা হয়, এবং ছেলেটা তোমার সেখান থেকে পালায় চলে আসে লন্ডনে। লন্ডনে এসে সে আবার একদল চোরের পাল্লায় পড়ে। তো এই চোর তাকে আবার তোমার ওই চুরিবিদ্যা শিখতে উৎসাহিত করে, এবং চুরি শিখতে গিয়ে সে এখানের মধ্যে আহত হয়। তো সেই বালকের তার যে জীবনের দুর্বিষহ কাহিনী নিয়ে দ্য অ্যাডভেঞ্চার্স অফ অলিভার টুইস্ট। চার্লস ডিকেন্সের উপন্যাসগুলোর মধ্যে মূলত আমরা যে ওনার নিজের ব্যক্তিগত অনেক কাহিনী আমরা কিন্তু যে অন্য ক্যারেক্টারের মধ্য দিয়ে শুনতে পাই। প্রায় যেহেতু উনি ছোটোবেলাতেই হয়ে গিয়েছিলেন, ওনার জীবনে যে কাহিনীগুলোই ওনার উপন্যাসের মধ্যে উঠে আসছে। দ্য ওল্ড কিউরিওসিটি শপ, এটাও তোমার হচ্ছে যে চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস। এখানে একটা খুব সুন্দর একটা লাইন বলে, সে বলে, ইফ দেয়ার ওয়ার নো ব্যাড পিপল দেয়ার উড বি নো গুড
লয়ার্স, যে কোনো খারাপ লোক যদি না থাকতো তাহলে ভালো লয়ার কখনো থাকতো না। তোমরা লয়ার কেউ আছো এখানে? এখানে লয়ার কেউ নাই? এখানে একজন খারাপ লোককে বাঁচায় আনার জন্য একজন লয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে রোল প্লে করতে পারে। তার মানে খারাপ লোকের কিন্তু মানে প্রয়োজন আছে। একজন লয়ার সে কতটা এক্সপার্ট সেটা তোমার বোঝা যাবে। হ্যাঁ, হ্যাঁ, একজন লোককে সে কীভাবে উদ্ধার করে নিয়ে আসতে পারে। ব্লিক হাউস, এটা হচ্ছে তার আরেকটা উপন্যাস। লাস্ট ওয়ান, ক্রিসমাস ক্যারল। সো আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমরা একটু প্রথম থেকে আসি। আমরা প্রথমে আগে দেখব যে তার সবচেয়ে মেজর ওয়ার্কগুলো কী কী। তাহলে চার্লস ডিকেন্সের প্রথম বইয়ের নাম হচ্ছে স্কেচেস বাই বজ। আর উপন্যাসের মধ্যে গ্রেট এক্সপেকটেশন, অ্যাডভেঞ্চার অফ অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড যেখানে বলছিলাম তার আত্মজীবনীমূলক উপন্যাস, হার্ড টাইমস, আর টেল অফ টু সিটিজ যেখানে মূলত প্যারিস এবং লন্ডন দুটো শহরের কথা বলা হয়। তার বলছিলাম গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের মধ্যে যে নায়ক তার নাম হচ্ছে পিপ আর নায়িকার নাম হচ্ছে স্টেলা। তারপরে অলিভার টুইস্ট একজন অনাথ বালক যে মূলত চোরের দলের সাথে কীভাবে জড়ায় তার জীবনটা দুর্বিষহ হয় সেটার কাহিনী। ওল্ড কিউরিওসিটি শপ, তারপরে ব্লিক হাউস এবং দ্য ক্রিসমাস ক্যারল। আমরা ছোট্ট করে একজন আমেরিকান নভেলিস্টকে একটু পড়বো। ওনার জাস্ট আমরা দুটা বইয়ের নাম মনে রাখলে আমাদের কিছু মনে রাখা লাগবে না। আমাদের এই আমেরিকান নভেলিস্টের নাম হচ্ছে হারম্যান মেলভিল। ওনার দুটো বইয়ের নাম মনে রাখবো। একটা হচ্ছে মোবি ডিক। দেখো এখানের মধ্যে একটা এটা কি, এটা কি প্রাণী? এটা হচ্ছে একটা তিমি, একটা তিমিকে নিয়ে কাহিনী। একটা হচ্ছে হোয়াইট জ্যাকেট। এই হারম্যান মেলভিল এই নামটা মনে রাখলে তাহলে তুমি এখানে মনে রাখতে পারবা যে দেখো তিমি তো সমুদ্রেই, এবং হোয়াইট জ্যাকেট একজন নাবিকের কাহিনী নিয়ে। হ্যাঁ, এই দুটা বইয়ের নাম মনে রাখো ওনার উপরে, আর ওনার উপর আর কিছু মনে রাখা লাগবে না। আমার নিজের খুব প্রিয় একজন তোমার ঔপন্যাসিক, ওনার নাম হচ্ছে আলেকজান্ডার ডুমা। ওনার বই দ্য থ্রি মাস্কেটিয়ার্স আমি প্রথম পড়ি ক্লাস 8-এ থাকতে। এবং থ্রি মাস্কেটিয়ার্স এখানে কেউ পড়ছো? থ্রি মাস্কেটিয়ার্স নিয়ে অবশ্য সিরিজ আছে। হ্যাঁ, তো আলেকজান্ডার ডুমা উনি মূলত একজন ফরাসি সাহিত্যিক। এখানে যে ছবিটা নেয়া এটা হচ্ছে গুগলের ডুডল, মানে উনি ওনার সম্মানে তোমার লাস্ট ইয়ার গুগল একটা ডুডল বের করে। মানে গুগল জানো যে পৃথিবীতে যারা মোটামুটি বিখ্যাত লোকজন তাদেরকে নিয়ে তারা এখন ডুডল পাবলিশ করে। এটা ছিল সেই ডুডলের একটা ছবি। তো আলেকজান্ডার ডুমার তার আমরা তুমি দুটো বইয়ের নাম মনে রাখবা। একটা হচ্ছে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো এবং দ্য থ্রি মাস্কেটিয়ার্স। এই দুইটা জাস্ট ওকে। না, ওনার দুটো বই ওনার ওনার ম্যাক্সিমাম লেখালেখি খুব ভালো। তার মধ্যে আমার খুবই পার্সোনাল ফেভারিট হচ্ছে দ্য থ্রি মাস্কেটিয়ার্স। বীর সাহিত্য কেন্দ্রে যারা সদস্য ছিল তারা মোটামুটি অনেকে পড়ছে বইটা। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, যারা মোটামুটি ওই যে নারী রাইটার খুঁজো যে ভাই নারী রাইটার আপনি পড়ান না কেন, তো ওনাকে আমার খুব ভালো লাগে এই জন্য যে আমি গতকালকে তোমাদের বলছিলাম রোমান্টিক পিরিয়ডে যে তুমি দেখবা যে তুমি কোনো স্ত্রী পাবা না স্বামীকে নিয়ে যে একটা প্রেমের কবিতা লিখছে এরকম কোনো স্ত্রী তুমি পাবা না। অনেক হাজব্যান্ড পাবা স্ত্রীকে নিয়ে কবিতা লিখছে এরকম প্রচুর পাবা, কোন স্ত্রীকে এরকম তুমি পাবা না। তো মিলে দেখতে পারো আমার কথাগুলো। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সে কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে হাজব্যান্ডকে নিয়ে কবিতা লিখে। আমি ধরো এই জন্য ওনাকে খুব ভালো লাগে। এই স্বামীর প্রতি তার যে এই যে মানে বলছিলাম না যে স্বামী বিবেকানন্দ ছাড়াও উনি আর নিজের স্বামীকেও ভালোবাসে। স্বামীর প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসে সে কত সুন্দর লাইন বলছে, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। যে আমি যে তোমাকে কত রকমভাবে ভালোবাসি সেটা গয়না শেষ করা যাবে না কিন্তু। হ্যাঁ, তো এই অসম্ভব স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের বিখ্যাত কবিতা হাউ ডু আই লাভ দি।
আশা করি ছেলেদের কাছে ওনাকে অনেক ভালো লাগবে, হ্যাঁ। আর মেয়েদের কাছে মনে হবে উনি কি উনি মঙ্গল গ্রহ থেকে আসছেন, স্বামীকে নিয়ে কীভাবে কবিতা লিখে, এটা কি মঙ্গল গ্রহের ব্যাপার স্যাপার নাকি এরকম, হ্যাঁ। চলো আমরা বলছিলাম যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সবচেয়ে তিনজন প্রধান কবি, ব্যাট, ব্রাউনিং, আর্নল্ড এবং টেনিসন, এই হচ্ছে সেই লর্ড আলফ্রেড টেনিসন। তো চলো টেনিসনকে আমরা প্রথমে বলে ফেলছি, উনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের নেতৃত্বস্থানীয় কবি এবং উনি পরিচিত রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসেবে। কেন রিপ্রেজেন্টেটিভ পোয়েট? কারণ ওই যে তোমাকে বলছিলাম, যদি আমি বলি তোমাকে ভিক্টোরিয়ান পিরিয়ডকে তুমি যে দুজন রাইটার যদি নাও, ঔপন্যাসিক নিতে বললে তুমি বলবা যে চার্লস ডিকেন্স, আর যদি বলে একজন কবি নাও তাহলে উনি টেনিসন। কারণ এই দুজন এত বেশি প্রভাব বিস্তারকারী ছিল ওই পিরিয়ডে, ওনারাই ওই পুরো পিরিয়ডটাকে রিপ্রেজেন্ট করে। তো ওনার সবচেয়ে মুন্সিয়ানা যেখানে, উনি ছিলেন একজন লিরিক পোয়েট। লিরিক পোয়েট মানে কি বলছিলাম? গীতিকবি, মানে যেই কবিতাটা গাওয়ার জন্য লেখা হয়, মানে যেটা গাওয়া যাবে সেটা হচ্ছে গীতিকবিতা। তো 1850 সালে, হ্যাঁ, ওড হচ্ছে গীতিকবি, সরি গীতিকবিতা। 1850 সালে যখন ওয়ার্ডসওয়ার্থ মারা যায়, তখন তাকে ইংল্যান্ডের রাজকবি হিসেবে নির্বাচিত করা হয়, পোয়েট লরিয়েট। তার প্রথম যে সলো কালেকশন, সলো মানে হচ্ছে সে একলা যেই কালেকশনটা, মানে এক নিজে নিজে যেটা লিখি আর কি। তার মানে সলো কালেকশন যেহেতু আসছে, তার নিশ্চয়ই সে যৌথভাবে কিছু একটা লিখছে। তার প্রথম যে সলো কালেকশন সেটা হচ্ছে পোয়েমস চিপলি লিরিক্যাল। আর এই যে পোয়েমস চিপলি লিরিক্যাল, এই বইয়ের দুটি বিখ্যাত কবিতা হচ্ছে ক্ল্যারিভেল এবং মারিয়ানা। এখানে আমরা একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, ডান পাশে বাংলায় লেখা সার্টিফিকেটটা কি লেখা, সরি ইংরেজিতে লেখা, বাংলা না। টিম্বাকটু, আ পোয়েম হুইচ অবটেইনড দ্য চ্যান্সেলর্স মেডেল অ্যাট দ্য ক্যামব্রিজ কমেন্সমেন্ট। তার মানে এই টিম্বাকটু, এই কবিতাটা লেখার জন্য উনি চ্যান্সেলরের গোল্ড মেডেল পাইছে। তার মানে আমরা বলতে পারি গোল্ড মেডেলিস্ট কবি। তোমরা অনেক ডক্টরকে দেখবা যে ডাক্তার অমুক এফসিপিএস ব্র্যাকেটে গোল্ড মেডেলিস্ট। তারপর টেনিসন, উনি একজন গোল্ড মেডেলিস্ট কবি হইতেই হবে, তাই না? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি যেহেতু, সে রিপ্রেজেন্টেটিভ কবি। তো প্রথমে আমরা যেরকম বলছিলাম যে তার প্রথম সলো রাইটিং, তো সলো রাইটিং তোমার যেহেতু ছিল, তার মানে যৌথ কিছু একটা লিখছে। যৌথ কোনটা? টেনিসন ওর ভাইদেরকে নিয়ে তার যে বইটা সেটা হচ্ছে পোয়েমস বাই টু ব্রাদার্স। তার ভাইদের নাম এখানে লেখা দেখো, জর্জ ক্লেইটন টেনিসন, চার্লস টেনিসন। ওকে, তার একটা নাটকের নাম আমরা মনে রাখবো, এটা হচ্ছে কুইন মেরি, আর ড্রামা। এটা হচ্ছে তোমার টেনিসনের একটা বিখ্যাত নাটক। তো টেনিসন সে একটা এলিজি লিখছে। এলিজি মানে হচ্ছে শোকগাথা, হ্যাঁ, কারো তোমার স্মরণে যখন কোনো শোক প্রকাশ করে যখন কোনো কাব্য লেখা হয় বলা হয় এলিজি। টেনিসনের বিখ্যাত এলিজির নাম হচ্ছে ইন মেমোরিয়াম। ইনুনি নামে একজন মাউন্টেন নিম্ফ ছিল, যে ছিল আবার রিভার গডের মেয়ে। এই যে ডানে যা ছবি দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে ইনুনি। এই ইনুনিকে নিয়ে টেনিসনের বিখ্যাত কবিতা ইনুনি আ মাউন্টেন নিম্ফ। আর এই গ্রন্থের মানে বইটার নাম হচ্ছে
দ্য ডেথ অফ ইনোনি অ্যান্ড আদার পোয়েমস। ওকে, এখানে আর অনেকগুলো কবিতার কালেকশন। এখানে যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটার সাথে কোনো কিছু রিলেট করা যায়? তোমরা কি বোঝা যায় এটা কিসের ছবি হইতে পারে? দেখি তো। তানজিলা বলছে ট্রয়, নাফিসা বাহ, অনেকে চিনো। তোমরা জানো যে গ্রিকদের সাথে ট্রোজানদের যখন যুদ্ধ হয়, ট্রোজানদের বড় সুবিধা ছিল ওদের পুরো শহরটা ছিল দেয়াল দিয়ে ঘেরা, একদম উঁচু দেয়াল দিয়ে ঘেরা, এটা ক্রস করা যায় না। তো গ্রিকরা শেষ পর্যন্ত চিন্তা করলো, না রে, এই ট্রোজানদের সাথে তো আর পারা যাচ্ছে না, এরা তো তোমার, ওদের কিন্তু বীর হেক্টর কিন্তু মরে গেছে ট্রোজানদের পক্ষে, তখন ওরা গেটের লাগায় ভিতরে ঢুকে গেছে। তো গ্রিকরা চিন্তা করছে ওরা এখন বসে বসে কী করবে, ওরা তো গেট লাগা দিচ্ছে, ভিতরে ঢুকতে পারবে না। গ্রিকরা করলো কি, ওরা এখানের মধ্যে তীরে ওরা এরকম একটা, এই দেখো, একটা হর্স রেখে গেল, কাঠের তৈরি একটা হর্স রেখে গেল, রেখে ওরা কিন্তু নগদ উঠে গেছে। এখন ট্রোজানরা ভাবছে যে ওরা তো নিশ্চয় চলে গেছে, তাহলে আমরা এই ঘোড়াটাকে শহরের ভিতরে ঢুকাই ফেলি। যখন ওরা এই ঘোড়াটা শহরের ভিতরে ঢুকাই ফেলে, ওরা খুব আনন্দ উৎসব করতেছে, শহরের ভিতরে রেখে দিল। আসলে ওরা ভাবছে এটা গিফট হিসেবে রেখে গেছে এখানে। ওরা যখন রাতেরবেলা ঘুমাইছে, এটার ভিতরে ছিল মূলত গ্রিক যোদ্ধারের ভিতরে ঢুকে ছিল, তখন গ্রিকটা এটা থেকে বের হয়ে গেছে, বের হইয়া এখন তো পুরো শহর দখল করে ফেলছে। এই অতর্কিত হামলায় তখন ট্রোজানরা কিন্তু হেরে যায়। এই মাথাটা, মাথাটা না, সরি, আইডিয়াটা, এই আইডিয়াটা যার মাথা থেকে আসছে তার নাম হচ্ছে, তার নাম কি, রোমান ভাষায় তার নাম হচ্ছে ইউলিসিস। আর আমরা হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি পড়ছিলাম, গ্রিকরা তারা বলে অডিসাস, রোমানরা বলে তাকে ইউলিসিস। এই ইউলিসিসটা হচ্ছে মূলত যার মাথা থেকে এই আইডিয়াটা আসছিল। তো এই ইউলিসিস নামে টেনিসনের একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নামই হচ্ছে ইউলিসিস। এখন তোমাকে দেখতে হবে যে কাছাকাছি নামের অন্য কিছু আছে কিনা। ইউলিসিস নামে একটা নোভেল আছে যেটা লিখছিল জেমস জয়েস। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ইউলিসিস কবিতাটাকে লিখেছেন? যদি হয় কবিতা তাইলে হবে টেনিসন, যদি হয় ইউলিসিস উপন্যাসটাকে লিখেছেন তাহলে হবে জেমস জয়েস। ওকে, এবার ইউলিসিস কে ছিলেন? উনি গ্রিক বীর, ট্রয়ের বীর, তুর্কি বীর, হ্যাঁ, মানে এরকম ভাবো আসতে পারে। যাই হোক, সেটা একটু আনকমন হয়ে যাবে তখন। যখন গ্রিকরা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করলো, এখন ওরা ওদের দেশে ফিরে যাবে, গ্রিসে ফিরে যাবে ওরা আবার। ইউলিসিস ওদের পক্ষে বীর, ওরা ওদের বাড়িতে ফিরে যাবে। সমুদ্রে ওরা নানান প্রতিকূল, মানে ট্রয়ের লোকের অভিশাপ লাগছে ওদের গায়ে, নানান রকমের শুধু মানে ঝামেলা, একটা করে ঝামেলা আসতেছে, ঝড় উঠতেছে, অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটতেছে। তো একবার ঝড়ে ওদের জাহাজটা ধ্বংস হয়ে যায়। তখন ওরা একটা দ্বীপে এসে আশ্রয় নেয়। সেই দ্বীপে দেখে যে চারিদিকে শুধু লোটাস আর লোটাস, পদ্ম আর পদ্ম। ওরা এসে দেখে যে ওদের তো এখন বাড়িতে ফিরে যাওয়ার কোনো ওয়ে নাই। তখন ওরা এখানে লোটাস খাওয়া শুরু করে, আর লোটাস খেয়ে ওরা প্রত্যেক রকম টাল হয়ে যায়। দেখো, এই যে দেখো, ও খেয়ে একটা ভাব চলে আসছে, দেখো ওইখানে শুয়ে আছে, ওইখানে শুয়ে আছে, ওইখানে শুয়ে আছে, ওইখানে শুয়ে আছে। এবং ওরা এখানের মধ্যে নানান রকমের চিন্তা করে থাকে। হ্যাঁ, ওরা চিন্তা করে যে ওরা বাড়িতে ফিরে যাবে না, এখানেই কাটা দিবে দ্বীপের মধ্যেই। বাড়িতে গেলে তো ওদের স্ত্রীরা ওদেরকে চিনবে না, যুদ্ধ হানাহানি এগুলো থাকার চেয়ে তো এখানে থাকাই ভালো। ওদের মধ্যে একটা তখন ভাব চলে আসছে লোটাস খেয়ে। আর সেই কাহিনী নিয়ে টেনিসনের বিখ্যাত কবিতা দ্য লোটাস ইটার্স। টিথোনাসের কাহিনীটি আমরা একটু দেখি। লোটাস মানে পদ্ম। টিথোনাস ছিল মূলত একজন ট্রোজান বাই বার্থ।
ইওস ছিল একজন গ্রিক দেবী। তো এই ইওস সে গ্যানিমেড এবং টিথোনাস নামক দুইজনকে তার লগে নিয়ে যায় সঙ্গী হিসাবে তার সেবা যত্ন করার জন্য। তো এখন দেবরাজ জিউস সে কয় গ্যানিমেডকে আমার দিয়ে দাও, ও খুব কাজের, ও খুব ভালো শরীর মালিশ করতে পারে খুবই, ও কয় আমার দিয়ে দাও, আমার একটু শরীর টরীর ব্যথা করে একটু মালিশ টালিশ করে দিবে, কয় আমাকে ওরে দিয়ে দাও। এখন ও করে না আমাকে দিতে, ও দেওয়া যাবে না, ও খুব ভালো ছেলে, ও সেবা যত্ন ভালো করে করতেছে। তো জিউস কী করে গ্যানিমেডকে চুরি করে নিয়ে যায়, কয় আমি তাহলে ওরে নিয়ে গেলাম। তো ইউস তো এখন দেবরাজ বলছে এখন কি আর করবে, ঠিক আছে আপনি যদি নিয়ে যাবেন তাহলে একটা কাজ করেন, যেটা রেখে যাবেন টিথোনাস, ওরা আপনি ইমমর্টাল করে দেন, ও যাতে আর না মরে। তো জিউস বলে ঠিক আছে আমি তাহলে টিথোনাসকে রেখে গেলাম, টিথোনাসকে ইমমর্টাল করে দিলাম, ও তোমাকে আজীবন তোমার সঙ্গী হবে। দুঃখজনকভাবে ইওস টিথোনাসের এটার্নাল ইয়থ চাইতে ভুলে গেছে। তার ফলে টিথোনাস ইমমর্টাল হইলেও টিথোনাস হয়ে গেছে কি, বুড়ো হয়ে গেছে। এখন দেবী তো আর বুড়ো হয় না, দেবী তো তোমার জোয়ান, আজীবনে জোয়ান, কিন্তু টিথোনাস হয়ে গেল, বুড়া হয়ে গেল। এখন এই টিথোনাস এবং ইওস ওনাদের কাহিনী নিয়ে টেনিসনের বিখ্যাত কবিতা হচ্ছে টিথোনাস। টিথোনাস মানুষ, ও হচ্ছে দেবী। টিথোনাসের ওয়াইফের নাম হচ্ছে অরোরা। মানে অরোরা হচ্ছে তোমার যাকে বলা হয় উষাকালের দেবী। তো আমরা এখন রাজা মর্টেডি, রাজা আর্থারের কাহিনী নিয়ে টেনিসনের একটা কবিতা মর্টেডি আর্থার। এখন তোমাদের বলতে হবে এই রাজা আর্থারের কাহিনী নিয়ে আমরা সাহিত্যের শুরুর ক্লাসে কিছু পড়ছিলাম কিনা। রাজা আর্থারের কাহিনী নিয়ে টেনিসনের কবিতা হচ্ছে মর্টেডি আর্থার। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। থমাস মেলোরির সে বিখ্যাত প্রস লে মর্টেডি আর্থার। তাহলে আমরা কিন্তু আজকে দুটো জিনিস পাইলাম, একটা হচ্ছে ইউলিসিস নামে একটা কবিতা লিখছে টেনিসন, আবার ইউলিসিস নামে একটা নোবেল লিখছে জেমস জয়েস। রাজা আর্থারকে নিয়ে মর্টেডি আর্থার নামে একটা কবিতা লিখছে টেনিসন, আর অনেকগুলো প্রজ লিখছে থমাস মেলোরি। এরকম কাছাকাছি যে জিনিসগুলো সেগুলো আলাদা করে মনে রাখতে হবে, নাহলে পরে যেমন ভুল হওয়ার চান্স আছে। টেনিসনের কিছু বিখ্যাত কোটেশন আমরা পড়ি। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। এখানে সে বলে যে যত কিছু সংস্পর্শে আমি আসছিলাম আমি তার সব কিছুর পার্ট। টেনিসন তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। যারা তোমাদেরকে বলবে জান পাখি সোনা পাখি, হ্যাঁ দিনে 101 বার আই লাভ ইউ বলবে, ওরা আসলে এরকম ভালোবাসে না, ও হচ্ছে প্রফেশনাল আই লাভ ইউ টেলার। হ্যাঁ, ও প্রফেশনালি, ওর কাজে হচ্ছে এটা বলা বারবার। তো হু ইজ ওয়াইজ ইন লাভ, লাভ মোস্ট সে লিস্ট। ও যে হচ্ছে যে আসলে ওয়াইজ, ও হচ্ছে ভালোবাসা অনেক বেশি, কিন্তু বলতে হবে মাঝে মধ্যে, একদম না বলতে হবে না, কিন্তু বলে একটু কম, সে লিস্ট। হাজব্যান্ডরা ওয়াইফকে ভালোবাসে, তো এইটা এই জন্য হাজব্যান্ডরা কিন্তু বলে না। প্রেমিকারা কিন্তু মানে প্রেমিকরা মানে কিছুক্ষণ পরপরই বলে, বুঝতে হবে প্রেমিকরা আসলে অত ভালোবাসে না। এই জন্য তোমাদের সবার জন্য এখানে ভীষণ রকমের লার্নিং কিন্তু সে রেখে গেছে, মানে জীবনমুখী আলাপ আলোচনা চলতেছে আর কি এখানের মধ্যে, যাতে তোমরা মানে ধরা না খাও। টেনিসন বলছে, ইফ আই হ্যাড এ ফ্লাওয়ার ফর এভরি টাইম আই থট অফ ইউ, I could walk through my garden forever
এই লাইনটা মুখস্থ করে ফেলে তুমি কপি করে রাখতে পারো তোমার নোটপ্যাডে, তুমি মেসেঞ্জারে অনেকটা পাঠাইতে পারো। 5-6 জনকে পাঠাইলে যদি একটা লেগে যায় তাহলে ধরো হয়ে গেল। সে বলছে তোমাকে আমি যে কতবার ভাবি, এটা যদি একটা ফ্লাওয়ার হইতো তাইলে আমি এমন একটা ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যেতাম যে ফ্লাওয়ার গার্ডেনের কোনো শেষ নাই, মানে যেটা একটা অনন্তকালীন একটা ফ্লাওয়ার গার্ডেন হয়ে যেত। মানে খুবই ভয়াবহ একটা প্রেমের কথা আর কি। A lie which is half a truth is ever the blackest of lies. দেখবা যে মিথ্যাটা একদম পিওর মিথ্যা ওটা অতটা ডেঞ্জারাস না, কিন্তু এটা বোঝা যায় এটা যে পিওর মিথ্যা। কিন্তু যে মিথ্যার মধ্যে একটু হালকা করে সত্য মিক্স করে দেয় সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, তো তোমরা ধরো মনে মনে একজনকে রাখছো যে যে পছন্দ করো ধরো, হ্যাঁ, তখন তুমি ভাবলা যে তাক দরকার নাই, এমনিতে জীবন আছে, এমনি ভালো আছি, এখন যদি বলি আমি তো রিজেক্টেড হয়ে যেতে পারি। টেনিসন কি বলছে? সে বলছে টিস বেটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট দ্য নেভার টু হ্যাভ লাভড অ্যাট অল। যারা ভয় পাও যে ভালোবাসা যদি ছ্যাঁকা খেয়ে যায়, টেনিসন বলছে যে ভালোবাসা ছ্যাঁকা খাওয়া অনেক ভালো, যে টোটালি ভালোবাসা না পাওয়ার তুলনায় ভালোবেসে ছ্যাঁকা খাওয়া অনেক বেটার। তো চলো টেনিসনের প্রেমের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা ভাব জেগে উঠছিল। ভাবের জগৎ থেকে বের হয়ে আমরা এখন চলে আসবো গোয়েন্দা কাহিনীতে। কারণ এরকম বেশি ভাবের জগতে যদি আমরা চলে যাই আমাদের বাবা মা আমাদের সন্দেহ করবে, ঘটনা কি পিটুয়েতে এখানে কী শেখানো হয়, সন্দেহজনক অ্যাক্টিভিটি মনে হচ্ছে। আমরা এখন চলে আসবো মডার্ন ডিটেকটিভ স্টোরির ফাদার এডগার অ্যালেন পো। উনি একজন আমেরিকান, ওনাকে বলা হয় ইংলিশ শর্ট স্টোরির ফাদার এবং মডার্ন ডিটেকটিভ স্টোরির ফাদার। অ্যালেন পো থেকে তার দুটো স্টোরি মনে রাখলে হবে। একটা হচ্ছে কালা বিড়াল, দ্য ব্ল্যাক ক্যাট, আর তার হচ্ছে একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে এ হচ্ছে তোমার হেলেন অফ ট্রয়। মূলত ও ছিল গ্রিক, ওকে ভাগায় নিয়ে আসে আর কি প্যারিস। তো এই হেলেনকে নিয়ে তার ফেমাস পোয়েম হচ্ছে টু হেলেন। তাহলে অ্যালেন পো থেকে তুমি মোটামুটি কয়েকটা তথ্য মনে রাখো। একটা হচ্ছে সে হচ্ছে আমেরিকান, সে হচ্ছে শর্ট স্টোরির ফাদার, ডিটেকটিভ স্টোরির ফাদার। আর তার শর্ট স্টোরি একটা মনে রাখো, সেটা হচ্ছে কালো বিড়াল। আর তার বিখ্যাত কবিতা হচ্ছে টু হেলেন। বাকি সব আপাতত ভুলে যাও, প্রথমে এগুলো মনে রাখো। এবার যদি তুমি আরেকটু মনে রাখতে পারো তখন তুমি ওনার আরও বিখ্যাত কিছু তোমার শর্ট স্টোরি আছে, দ্য লাইট হাউস, তবে ওগুলো তোমার ওই দ্য ব্ল্যাক ক্যাটের মধ্যে এতটা বিখ্যাত না। ধরো আমরা আগে প্রথম যে ফোনগুলো ব্যবহার করতাম সেগুলার র্যাম কত ছিল আমরা জানতামই না। হ্যাঁ, এরপরে আমরা বলি যে হ্যাঁ এটার আমরা একটু র্যাম নিয়ে চিন্তা করতে থাকলাম। এটার র্যাম হচ্ছে যে তোমার 64, 128, 256, 512, 1 GB র্যাম, 2 GB র্যাম, 3 GB র্যাম। এখন আমরা চলে গেছি 6 GB র্যামে, 10 GB র্যামে, এরকম চলে গেছি। এখন তোমার ব্রেনের র্যাম অনুযায়ী তুমি আস্তে আস্তে জিনিসটা বাড়াবা। তো প্রথমে তুমি আগে আমি যেগুলো বলছি ভাই আমার স্লাইডের জিনিসগুলো তুমি আগে ভালো করে পড়ে ফেলো। এটার পরে তুমি গুগল ফর্মটা সলভ করো, সেখানে গিয়ে আরও কিছু তথ্য পাবা। এরপরে যদি তুমি আরও নিতে পারো এবার বইটাও আর একটু পড়ো। এইভাবে তুমি ধাপে 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 তুমি আঁকাবা, ঠিক আছে? তখন তোমার মনে হবে না আর যে পরীক্ষা কমন আসে না। তো আমরা প্রথমে ভাবের জগতে ছিলাম টেনিসনের কাছে, বেশি ভাবের জগতে থাকতে থাকতে আমরা ধরা খেয়ে গেলাম, আমরা চলে গেলাম ডিটেকটিভ স্টোরিতে। এখন আমরা চলে আসব একজন দাদা ভাইয়ের কাছে, ওনাকে বলা হয় ব্রিটেনের দাদা ভাই, ওর নাম হচ্ছে গ্ল্যাডস্টোন। তবে ভারতের দাদা ভাই বলা হয় দাদা ভাই নওরোজি। তো এই দাদা ভাই একটা কথা বলছে, সেটা হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তুমি যদি বিচার প্রক্রিয়াটা যদি তুমি দীর্ঘায়িত করো তার মানে আসলে এই বিচারের তো কোনো লাভ নাই। আবার
জাস্টিস হারিড, জাস্টিস বারিড। বিচার করতে যদি তুমি তাড়াহুড়া করো তাইলে তুমি বিচার প্রক্রিয়াটা দাফন করে ফেললা। তার মানে বিচার করতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, আবার অতিরিক্ত দেরিও করা যাবে না। যখনকার বিচার এটা তখন করে ফেলতে হবে। এটা হচ্ছে গ্ল্যাডস্টোনের বিখ্যাত ডায়লগ। তাইলে বেচারা খুব ভালো লোক, তাই না? একটা ডায়লগ পড়লে ওরা আমরা পরে শেষ করে ফেলতে পারতেছি। এরকম লোকগুলোর জন্য মন থেকে দোয়া আসে, মানে আমার তো ওর জন্য একটা মন থেকে দোয়া চলে আসছে যে ভাগ্য ভালো, সে বেশি বইটা লেখে নাই, ওর নামটা আর ওর একটা ডায়লগটা শেষ, ওর পড়াটা। হ্যাঁ, এরকম লোকরে তো মন থেকে দোয়া করতে ইচ্ছা করে। যারা বেশি বেশি বই লিখছে ওরা তো আসলে আমাদের লাইফটা অনেক হেল করে দিচ্ছে, অনেক কঠিন করে ফেলছে আমাদের লাইফটা। তো উইলিয়াম ম্যাকপিস থেকারে তার অনেকগুলো ওয়েল নোন ওয়ার্কস আছে, কিন্তু আমি তোমাকে বলবো তুমি প্রথমে ওনার একটা বইয়ের নাম মনে রাখো শুধুমাত্র, সেটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত নোবেল ভ্যানিটি ফেয়ার। আর আরেকটা যদি মনে রাখতে পারো সেটা হচ্ছে ক্যাথারিন। যদি তুমি দুটো মনে রাখো তাহলে 2 নম্বর হলো ক্যাথারিন। ওকে, নাম্বার 1 ভ্যানিটি ফেয়ার মনে রাখবা, সেকেন্ড ক্যাথারিন, শেষ। উনি আরও অনেক জিনিসপত্র লিখছে, যেমন ম্যানস ওয়াইফস, হ্যাঁ, দ্য রোজ অ্যান্ড দ্য রিং, আর অনেকগুলো লিখছে, তবে ওগুলো খুব একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। নাফিসা বলছে পুরোটা 15 পড়ে ফেলবো। এই আমি আমি একটা দুটা না পড়াচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো পড়াচ্ছি। চলো আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের 3 জন গুরুত্বপূর্ণ পোয়েট বলছিলাম, ব্যাট, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন। এ হচ্ছে আমাদের সে ব্রাউনিং। উনি একই সাথে কবি, নাট্যকার, অনেক কিছু ছিল। যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে ড্রামাটিক মনোলোগ। আচ্ছা, মনোলোগের মধ্যে কি তোমার অডিয়েন্স থাকে ও থাকে না? থাকে নাকি থাকে না? থাকে। মনোলোগ মানে হচ্ছে একজন লোক ডায়লগ দিবে। এই থাকে নাকি বলছে রে? সলিলোকুইর মধ্যে হলো থাকে না। সলিলোকুই মানে নিজের মনে নিজে কথা বলে, এটা সলিলোকুই। মনোলোগ মানে একজন লোকে কথা বলবে যেটা সামনে অডিয়েন্সরা শুনতে পাবে। ওকে, তো রবার্ট ব্রাউনিংয়ের তার বিখ্যাত বই হচ্ছে ম্যান অ্যান্ড উইমেন। এটা বিখ্যাত হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সের জন্য, মানে অমিত্রাক্ষর ছন্দের জন্য, এবং একই সাথে ড্রামাটিক মনোলগের জন্যই। ব্রাউনিংয়ের আমরা যদি দেখছিলাম মানে একই সাথে কবি এবং নাট্যকার, তো ওনার 2টি বিখ্যাত নাটক হচ্ছে দ্য রিটার্ন অফ ড্রুসেস ও কলম্বাস বার্থডে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তার 2টো বিখ্যাত নাটক। এটা ছাড়াও তার আমরা কিছু মেজর ওয়ার্ক মনে রাখবো। তাহলে আমরা প্রথমে আগে দেখলাম তার ম্যান অ্যান্ড উইমেন, এই বইটা বিখ্যাত হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সের জন্য এবং ড্রামাটিক মনোলগের জন্য। সেকেন্ড, তার 2টো নাটকের নাম পড়ে ফেললাম, দ্য রিটার্ন অফ ড্রাসেস এবং কলম্বাস বার্থডে। 2টা পড়ার ডান। এখন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আমরা একটু দেখি। খুবই জ্ঞানী একজন লোক, গ্রামারিয়ান্স ফিউনারেল। তো এই জ্ঞানীর লোকের, এই যে পণ্ডিত ভাইয়ের, ওনার যখন শবদেহ যখন তোমার বহন করে নিয়ে যেতে যেতে মানুষজন ওনার যে গুণ কীর্তন করে, সেই কাহিনী নিয়ে হচ্ছে গ্রামারিয়ান্স ফিউনারেল। এটা নাম্বার 1। তারপর হচ্ছে আন্দ্রে ডেল সার্তো, নাম্বার 2 রাবি বেন ইজরা। এই 3টা। আর হ্যামিলিনের বাসিওয়ালা, দ্য পাইট পাইপার অফ হ্যামিলিন। এই 4টা প্রথম মুখস্থ করো। হ্যাঁ, ওকে। এরপরে ফ্রা লিপ্পো লিপ্পি, হ্যাঁ, পরফাইরিয়াস লাভ, মাই লাস্ট ডাচেস, এবং হচ্ছে দ্য প্যাট্রিয়ট। ওকে, এগুলো 4টা। পরীক্ষায় যদি আসে তাইলে এখানে তার মেজর ওয়ার্কগুলোর থেকেই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তাহলে মেজর ওয়ার্কগুলো আরেকটু রিভিশন দিয়ে ফেলি। ম্যান অ্যান্ড উইমেন নাটক হচ্ছে দ্য রিটার্ন অফ ড্রুসেস এবং কলম্বাস বার্থডে। তারপর হচ্ছে গ্রামারিয়ান্স ফিউনারেল, আন্দ্রে ডেল সার্তো, পাইট পাইপার অফ হ্যামিলিন এবং রাবি
বেনিত্রা। ওকে, তো তুমি অনেক ছন্দমন্দ মিলায়ও তুমি পড়তে পারো, কিন্তু আমি যেটা দেখছি ছন্দ আসলে তো মনে থাকে না। আমি নিজস্ব টেকনিক যেটা বলি সেটা হচ্ছে তুমি 3 থেকে 4 বার রিডিং পড়বা, এরপরে তুমি ভুলে যাবা, তোমার 2 থেকে 3টা মনে থাকবে আসলে। ওই গ্রামারিয়ান্স ফিনারেল মনে থাকবে, আন্দ্রে ডেল সার্টো মনে থাকবে, ও হেমিলনে বাসিওয়ালা আর অ্যাবি বেনিজ, এরকম কয়েকটা মনে থাকবে, বাকিগুলো তুমি ভুলে যাবা, নো প্রবলেম। গুগল ফর্ম সলভ করতে গিয়ে তুমি দেখবা যে যে দ্য প্যাট্রিয়টকে লিখে তুমি এটা আবার ভুলে গেছো, মনে করতে পারতেছো না, তুমি যখন আবার রিভিশন দিবা তখন আবার তোমার মাথার মধ্যে ঢুকবে। তাও দেখবো তুমি মনে করতে পারতেছো না যে পরফারিয়াস লাভকে লিখছে, মনে করতে পারতেছো না, আবার যখন রিভিশন দিবা তখন আবার দেখবে মাথার মধ্যে ঢুকে গেছে। এইভাবে ধাপে ধাপে মাথার মধ্যে ঢুকবে। কিন্তু তুমি যদি মনে করো তুমি এক লোকের সব সাহিত্যকর্ম একবার মুখস্থ করে ফেলবা, তুমি বোকার স্বর্গে বাস করতেছো, এটা কোনো দিনও পসিবল না। ঠিক আছে? তো ব্রাউনিং এর আন্দ্রে দেল সার্তো তোমার যে কবিতা, এটা রচনা করেছেন উনি বিখ্যাত তোমার ইটালিয়ান চিত্রকর আন্দ্রে দেল সার্তোর জীবনের উপর ভিত্তি করে। এই আন্দ্রে দেল সার্তো লোকটা তোমার মানে খুব সহজ সরল একটা লোক ছিল। তো সেই লোকটা একটা রূপসী একটা নারীর প্রণয়াসক্ত হয়ে যায়, তো তাকে বিয়েও করে। এ হচ্ছে সে আন্দ্রে দেল সার্তো, এ হচ্ছে সে মহিলা। তাদের বাচ্চা কাচ্চাও হয়, এই দেখো বাচ্চা কাচ্চা হয়, সব কিছু বিয়ে শাদী করে, সব কিছু হয়। কিন্তু এই মহিলা তোমার ওর নাম হচ্ছে লুক্রেসিয়া। হ্যাঁ, ও আবার ভালোবাসে কিন্তু ওর মামাতো ভাইকে। তো সে তার মানে সে দেল সার্তোর সাথে বিট্রে করে। হুম, এবং সার্তো বুঝতে পারে জিনিসটা, যে সে তো তার সাথে বিট্রে করতেছে আসলে, যে সে তোমার তার থেকে ছবি নিয়ে নিয়ে সে হচ্ছে যে তার মামাতো ভাইকে যা দিয়ে আসে। তো এটা তো দিল সার্তো সব কিছু বুঝে বুঝে ওর আসলে কিছু করার নাই। তো সে একটা কথা বলে, যে সে বলে যে তুমি তোমার প্রেমিকের কাছে যাও, আমার আপত্তি নাই, তুমি শুধু আমার পানে তাকিয়ে মধুর একটা হাসি দিও। হ্যাঁ, মানে বুঝতে পারতেছো নিশ্চয় যে তার কথার মধ্যে যে কি প্রেম, কি শিল্প। তো সেই আন্দ্রে দেল সার্তোর এই প্রেম, এই শিল্প নিয়েই কবিতাটা, নামে আন্দ্রে দেল সার্তো, এটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের। কয়েকজন হাত তোলার অপচেষ্টা করতেছো, হাত তুলিও না ভাই, তুমি হাতটা একটু রাখো, থামায় রাখো, হাতটা পকেটের মধ্যে ঢুকে রাখো, হাতটা যদি বের হয়ে যেতে চাই পকেটে ঢুকে রাখো এটাকে। আন্দ্রে দেল সার্তোর একটা বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত যে ওয়ার্কটা, এটা তো একটা পেন্টিং। হ্যাঁ, আবার কয় ভাই এটা আবার কবিতার বই কিনা? এটা কবিতার বই না, এটা দেল সার্তোর পেন্টিং চ্যারিটি, এটা তার সবচেয়ে বিখ্যাত পেন্টিং। তো আমরা এখন সহজ সরল মানুষের সাথে এমনই হয় না। আবার কবিরা বলেছেন প্রত্যেক মেয়ে নাকি জীবনে একবার হলো তার মামাতো ভাইয়ের প্রেমে পড়ে। আমি জানি না ওই সেটা সত্য কিনা, এটা জ্ঞানীরা এই কথাটা বলছে। হ্যাঁ, তোমাদের কারো ক্ষেত্রে এরকম ঘটনা থাকলেও থাকতে পারে, প্রত্যেক মেয়ে নাকি তার মামাতো ভাইয়ের প্রেমে পড়ে জীবনে একবার হইলেও। আচ্ছা, এটা ঠিক হইলেও হইতে পারে, যেহেতু জ্ঞানীরা বলছে। হ্যাঁ ভাই, এটা আমি বলি নাই ভাই, এটা জ্ঞানী লোকেরা বলছে এটা। তুমি বলবা যে ভাই আপনার ক্ষেত্রে হয়েছে কিনা, আমার ক্ষেত্রে হয়েছে কিনা, এটা আমি এখন আর তোমাকে বলবো না, সব কিছু তো বলা যায় না না। ওকে, তো তোমার আমরা এখন, ছেলেরা সবসময় বলে যে ভাই শুধু পুরুষ রাইটারদের নাম চলে আসছে, নারী রাইটার কই? আরও একজন নারী রাইটারের নাম আমরা এখন পড়বো। সে নারী রাইটারের নাম হচ্ছে শার্লট ব্রন্টে। হ্যাঁ, তো আমরা এরকম ব্রন্টে সিস্টার্স আমাদের কাছে দুইজন, একজন হচ্ছে এমিলি ব্রন্টে, আরেকজন হচ্ছে শার্লট ব্রন্টে। ওরা দুজন বোন, তার মানে বোঝা যাচ্ছে ওরা মূলত 3জন বোন ছিল। তো যাই হোক, আমরা এখানে আমাদের দুজন সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওরা ছিল এমিলি ব্রন্টে, শার্লট ব্রন্টে এবং এমি ব্রন্টে, মোট 3জন। মানে খুবই মানে কি বলে মানে মণিমুক্তা ফ্যামিলি, তাই না? একদম মানে দুই বোনই রাইটে দেখে একই ফ্যামিলি থেকে। তো উনি ছিলেন একজন নোবেলিস্ট এবং পোয়েট। এবং এই যে ব্রন্টে সিস্টারদের মধ্যে শার্লট ব্রন্টে হচ্ছে সবার বড়, এল্ডেস্ট। আর ওনার প্রথম যে নোভেলটা, বিখ্যাত নোবেল জেন আয়ার, এটা তার পেন নেম, মানে হচ্ছে যে নামে লোকজন লেখালেখি করে, নাম হচ্ছে কিউরার বেল, এটা ছিল ওনার পেন নেম। তো
এই জেন আয়ার এটা মূলত ছিল ওনার একটা আত্মজীবনীমূলক উপন্যাস। ওনার যে মেজ বোন শার্লট ব্রন্টে, সরি বড় বোন শার্লট ব্রন্টে, তার মেজ বোন হচ্ছে এমিলি ব্রন্টে, দুজন উপন্যাসিক। আর এমিলি ব্রন্টের উপন্যাস হচ্ছে উদারিং হাইটস। তাহলে দুই বোনের দুটো আমরা মুখস্থ রাখবো। শার্লট ব্রন্টে হচ্ছে আমাদের জেন আয়ার, আর এমিলি ব্রন্টে হচ্ছে উদারিং হাইটস। দুই বোনের দুটো উপন্যাস মনে রাখো। হ্যাঁ, তো এই দু বোন ওনারা প্রভাবিত হয়েছিলেন ওয়ার্ডসওয়ার্থ, বাইরন এবং ওয়াল্টার স্কট দ্বারা। জেন আয়ার উপন্যাসে চরিত্রগুলো হলো জেন আয়ার নিজে এবং রচেস্টার অথবা রচেস্টার। এ হচ্ছে এমিলি ব্রন্টের উদারিং হাইটস। তাহলে দু বোনের তুমি এই দুটো উপন্যাস মনে রাখো, একটা হচ্ছে শার্লট ব্রন্টের জেন আয়ার আর এমিলি ব্রন্টের উদারিং হাইটস। ও হচ্ছে বড় বোন, ও হচ্ছে মেজ বোন। এমি ব্রন্টের খুব উল্লেখযোগ্য কিছু নাই। এই উদারিং হাইটসের মধ্যে এখানে একটু ক্যারেক্টারগুলো দেখি। প্রধান চরিত্রের নাম হচ্ছে হেলক্লিফ, ওনার ভাড়াটিয়ার নাম হচ্ছে লকউড। লকউডটা হচ্ছে হেলক্লিফের ভাড়াটিয়া। একটা দম্পতি এডগার লিন্টন এবং ক্যাথারিন, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আর ওদের মেয়ের নাম হচ্ছে, ওদের মেয়ে কই গেল, ক্যাথি লিন্টন। এই ক্যাথি লিন্টন হচ্ছে ওদের মেয়ে। তাহলে আমি ক্যারেক্টারগুলো আরেকবার বলি। এখানের মধ্যে তোমার প্রধান চরিত্র হচ্ছে হেলক্লিফ, তার ভাড়াটিয়া হচ্ছে লকউড, আর দম্পতি হচ্ছে এডগার লিন্টন আর হচ্ছে তোমার ক্যাথারিন, ওর হাজব্যান্ড ওয়াইফ। এরা মূলত এখানে দুটা প্রতিদ্বন্দ্বী ফ্যামিলি, দুটা প্রতিদ্বন্দ্বী ফ্যামিলির তাদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কাহিনী। আর এখানের মধ্যে যেই লিন্টনের ওয়াইফ যে ক্যাথারিন, উনি ছিল ভয়ঙ্কর রকমের ঝগড়াটে মহিলা। আমরা চলে আসব কার্ল মার্কসের কাছে। আমরা আজকে লেকচারের শুরুতে মার্কস নিয়ে আমরা বলছিলাম যে তার দোস্ত অ্যাঙ্গেলসকে নিয়ে সে একটা বিখ্যাত ম্যানিফেস্টো লিখছিল। নাম কি ছিল যেন? হুসনাত কাহিনী। সবগুলো কাহিনী বলতে হলে আমরা ক্লাস শেষ করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি সব কাহিনী বলতেছি না। একটু আমরা মনে করার চেষ্টা করি তো। মার্কসের না, ডাস্কে বিলের কথা একদম বলি না আতিক, আমি যেটা বলছিলাম সেটা বলো। কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওখানে মূলত ওরা বলছিল যে ওরা যদি সমাজতান্ত্রিক দেশ যদি হয় তাহলে এটা কেমন হবে সেটার একটা ইশতেহার আর কি, বিজ্ঞাপন, যে এরকম দেশ ওরা বানাতে চায়। তো কার্ল মার্কস, যাকে বলা হয় দ্য ফাদার অফ সোশ্যালিজম, উনি 1818 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। উনি ছিলেন একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজতন্ত্রবিদ এবং সাংবাদিক। তো উনি জার্মানিতে জন্মগ্রহণ করলেও উনি ইংল্যান্ডে থাকেন এবং সেখানে 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজকে ব্রেক দিব না, কারণ আজকে ক্লাসটা আমাদের 20-25 মিনিটে শেষ হয়ে যাবে। তো তার যে থিওরিটা মার্কসিজম, যেখানের মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। যে আমরা সমাজতন্ত্রের চোখে মূলত পৃথিবীটা খুব বাইনারি। এক গ্রুপে আছে বুর্জোয়া, তার মানে যারা হচ্ছে ধনী, হ্যাঁ, আরেক গ্রুপে আছে প্রোলেতারিয়েত, তার মানে হচ্ছে যারা গরিব। এই গরিব আর ধনীর যে শ্রেণী সংঘর্ষ, এই তত্ত্বের প্রত্যয় হচ্ছে কার্ল মার্কস, যেখানে উনি ভ্যালু, সারপ্লাস ভ্যালু এবং কমোডিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ থিওরি দেন। তো তার এই থিওরিগুলো উনি যে বইতে বর্ণনা করেন সেটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল। এই বইটাকে বলা হয় সমাজতন্ত্রের বাইবেল, কারণ এই বইয়ের মধ্যে উনি সমাজতন্ত্রের
ওনার যে ভ্যালু থিওরি, কমোডিটি থিওরি, সবগুলি থিওরি এখানে উনি বর্ণনা করেন। দেখো যে লাল মলাটের, এটাকে বলা সমাজতন্ত্রের লাল বই, হ্যাঁ, দুটা লাল বই আছে, একটা হচ্ছে ডাস ক্যাপিটাল আর একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওনার কয়েকটা ফেমাস কোট আমরা দেখব। একটা হচ্ছে, দ্য হিস্ট্রি অফ অল প্রিভিয়াস সোসাইটিস হ্যাজ বিন দ্য হিস্ট্রি অফ অল ক্লাস স্ট্রাগলস। যে মানব সংগ্রামের ইতিহাস মূলত সেটা শ্রেণীর সংগ্রামের ইতিহাস। উনি কিন্তু একদম সে প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত মানুষজন আসছে, সেখানে উনি দেখাইছে যে তোমার মানুষ যখন অ্যানিমেল হান্টার ছিল, সেখানে শ্রেণী সংগ্রাম কীভাবে কাজ করছে, এবং মডার্ন ওয়ার্ল্ডে কীভাবে শ্রেণী সংগ্রাম কাজ করে, কেন কিছু লোক ধনী হয়ে যাচ্ছে আরও ধনী, কিছু লোক হচ্ছে তোমার আর গরিব হয়ে যাচ্ছে। তুমি বলছো ম্যান মেক দেয়ার ওন হিস্ট্রি, মানুষ তার নিজের ইতিহাস তৈরি করে। সমাজতন্ত্রের সাথে যে অ্যাঙ্গেলে তোমার কিছু আমরা সংঘর্ষ দেখতে পাই, ধর্মের সাথে সাংঘর্ষিক ভাবা হয়, কিন্তু বাস্তব হচ্ছে মার্কসের তত্ত্বের মধ্যে সে খুব ধর্ম নিয়ে সমালোচনা বা নির্দিষ্ট কোনো ধর্ম খারাপ, এটা তার মোটে আলোচনা বিষয়বস্তু ছিল না। সে বলছে যে রিলিজিয়ন ইজ ওপিয়াম টু দ্য পিপল। এখানে সে ব্যাখ্যা করছে যে ধর্ম দিয়ে সাধারণ মানুষকে কিন্তু বুথ করে রাখা যায়, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে মধ্যযুগে কীভাবে চার্চগুলো মানুষকে যে ভালো মন্দ সব কিছু চার্জ ঠিক করে দিবে, মন্দ কাজগুলোকে তারা কিভাবে তোমার প্রোটেকশন দিয়ে যাচ্ছে। তো আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডও কিন্তু এটার বাইরে না। দেখবে একটা লোক খুব খারাপ কাজ করতেছে, ও যখনই সে একটু ধার্মিক কোনো একটা কিছু করবে, মানুষজন ভাবে না না ও ভালো, ও ঠিক আছে সব কিছুই, ও যদি দুনিয়া সবা কামও করে ফেলে, ও যে একটু ধার্মিক কথা বলে, দেখবা যে ও একটু ভালো, ওর হচ্ছে ভালো দুনিয়াতে আর কেউ নাই। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 জন যুবক, ওরা সাইকেলে চড়ি, ওরা হচ্ছে যে মক্কা যাবে। কেন ভাই তুই সাইকেলে চড়ি কেন হজ করতে যাইতে হবে? তুই এখন বিমান আছে, ইস্টার্নবাদী যাকে বলা হয়, ওরা নাকি সাইকেলে চড়ে ওরা নাকি সৌদি আরব যাবে, ইস্টার্নবাদী যাকে বলে। তো এটা আবার আমাদের মুরাদ ভাই স্পন্সর করতেছে, উনি এখন আমাদের কাছে এখন নয়নের মণি হয়ে গেছে। এটা এই মাসের ঘটনা, অগাস্ট 2022। আমি পোস্টটা খুব ফলো করতেছিলাম, যে লোকে দেখি যে মানুষজন খুব করতেছে, কোন দিনের পথে ফিরে এসেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, এখন মুরাদ ভাই এখন চলে আসছে। তো এটা হচ্ছে এরা বাড়াবাড়ি করতেছে, এটা তো হলো ইস্টার্নবাদী জাস্ট। তুমি সাইকেলে যদি তুই ভাই কেন হজ করতে যাবি, এখন তো সাইকেলে যোগ আছেন, দেখানো জাস্ট শো অফ। তো এখানে উনি নিজে স্পন্সর করতেছে, ওনারটাও আর কি। তো এখন মানুষ মেনে নিচ্ছে উনি হচ্ছে দিনের পথে ফিরে এসেছে, আবার আমরা এখন ওনাকে আবার মান্যগণ্য করবো, আবার ওনাকে আমরা এমপি বানাই ফেলবো। এইটা হচ্ছে কার্ল মার্কসের এক্সপ্লেনেশন ছিল, যে ধর্ম দিয়েও কোনো মানুষকে এভাবে তোমার বেকুব বানায় ফেলা যায়, হ্যাঁ হ্যাঁ, খুব ইজিলি কোনো মানুষকে বোকা বানানো যায়। জর্জ এলিয়ট, উনি হচ্ছে যে এই সময়ের আরেকজন বিখ্যাত মহিলা ঔপন্যাসিক। এটা আরেকটা বুঝবে তোমরা, যখন ইলেকশন কাছে আসবে তখন দেখবা যে তোমার আমাদের যে নেতা, ওরা দেখবা যে বিভিন্ন ওয়াজ মাহফিলে যাওয়া শুরু করবে। খেয়াল করছো কিনা বিষয়টা? হুজুরের কাছে দোয়া চাইতে যাবে, ওয়াজ মাহফিলে সরাসরি স্টেজে উঠে যাবে, হুজুর থেকে দোয়া নিবে, দেখাবি হুজুর আপনার সাথে আছি, আমি দিনের পথে ফিরে এসেছি। আবার মানুষ ভাবে আরে আমাদের নেতা দিনের পথে ফিরে আসছে, ভোট তো ওনাকে দিতে হবে, আবার ভোট ওনাকে দেওয়া লাগবে। এভাবে মানুষকে বোকা বানানো যায়। এগুলো কার্ল মার্কসের কথাবার্তা, এগুলো বাস্তব কিন্তু কথাটা রাইট। হ্যাঁ, সাবধান থাকবো অলওয়েজ। যখনই কেউ এগুলো ইউজ করছে বুঝবে যে ওর তো ভণ্ড মার্কা, ওর ভিতর ভণ্ডামি আছে, সেগুলা তোমার ইউজ করতে যাচ্ছে ধর্মকে, মানুষকে বোকা বানাতে চায় আসলে তারা। মাজার দিয়ে শুরু হয় অনেকের। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলোই কার্ল মার্কসের থিওরি থেকে আসছে। তো চলো আমরা আরেকজন মহিলা ঔপন্যাসিক, যদিও অনেক ছেলে ভাবছে উনি হচ্ছে ছেলে, আসলে উনি ছেলে না, উনি হচ্ছে একজন নারী। নাম জর্জ এলিয়ট, কিন্তু উনি হচ্ছে একজন নারী ছিলেন। ওকে, হ্যাঁ, টিএস এলিয়ট ছেলে ছিল, রাইট। তো এই জর্জ এলিয়ট উনি মূলত মারি আন ইভান্স, এটা হচ্ছে ওনার রিয়েল নেম, এটা হচ্ছে ওনার পেন নেম। পেন নেম মানে কলমই নাম, মানুষ অনেক সময় ফেক আইডি, তখনকাও ফেক আইডি জিনিসটা ছিল। এখন যেরকম তোমরা ফেক আইডি ইউজ করো, তখনও ফেক আইডি জিনিসটা ছিল। আজকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আমি 100 জন ফেক আইডিকে রিমুভ করছি। আমি বুঝি না এগুলো কেমনে আসছে আমার এখানের মধ্যে। অনেক রকমের কিছু কবি সাহিত্যিক চলে আসছে, হ্যাঁ, WB ইটস, রবীন্দ্রনাথ ঠাকুরকে রিমুভ করে দিছি। আইনস্টাইনে দেখি যে আমার ফ্রেন্ড লিস্টে ও রিমুভ করে দিচ্ছে, রাইট, বাট আইনস্টাইনকে রিমুভ কেমনে যে আসছে এরা আমার ফ্রেন্ড লিস্টে, হ্যাঁ, কথাকে মরে গেছে আমার ফ্রেন্ড লিস্টে, ঘুরে করতেছে, দিছে রিমুভ করে। তো উনি জর্জ এলিয়ট ছিল ওনার মূলত পেন নেম, এই পেন নেম উনি লেখালেখি করতো। ওনার
উনিও তোমাদের খুব বেশি পেইন দিবে না, লেখছে অনেকগুলো, কিন্তু সবগুলো মুখস্থ করা লাগবে না। ওনার দ্য সিলাস মার্নার, এটা হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এটা একটা নাম আছে, দ্য ওয়েভার অফ রেভেলু। তো এইটার নাম আগে মুখস্থ করে সিলাস মার্নার, আরটার নাম হচ্ছে দ্য উইভার অফ রেভেলু। এটা বিখ্যাত প্রধান চরিত্রগুলো হচ্ছে সিলাস মার্নার নিজে, এপি এবং উইলিয়াম ডেইন। তারপরে দ্য স্প্যানিশ জিপসি। এই দুইটা মুখস্থ করে তুই মোটামুটি তোমাকে আমি ছেড়ে দিব। তাইলে আমরা আবার একটু যাই। আমাদের এই জর্জ এলিয়ট মূলত ফেক আইডি, তার অরিজিনাল নাম হচ্ছে ম্যারিয়ান ইভান্স। তার মনে রাখবা সিলাস মার্নার নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে কোনটা, দ্য স্প্যানিশ জিপসি। এই দুইটা মনে রাখো, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আসো, এই দুইটা মুখস্থ করতে পারলে আরেকটা যে মনে রাখো সেটা হলো অ্যাডাম বেডে। এই তিনটা আমি, ওনার আরও অনেকগুলো আছে, 8-9টা আছে, তোমার এতগুলো মনে রাখা লাগবে না। এই তিনটা সবচেয়ে মেজর ওয়ার্ক, নোটেবল ওয়ার্ক, ঠিক আছে? আমি প্রশ্ন কালকে এই তিনটা থেকেই করব, যেগুলো এখানে আমাদের পড়াচ্ছি এগুলো থেকে দিব, আসলে এগুলো থেকে আসবে সবচেয়ে উল্লেখযোগ্য এগুলাই। তো ছোটবেলায় শুক্রবারে যে জিনিসটা না দেখলে পরে আমাদের শুক্রবারটা ভালো কাটতো না, সেটা কোনটা? তোমরা কেউ কি দেখছো? দেখছো কিনা ছোটবেলায় কেউ? শুক্রবারে সন্ধ্যায় আলিফ লাইলা দেখাইতো। আলিফ লাইলা না দেখলে মনে হয়তো শুক্রবারটা তো মাটি হয়ে গেল, মানে এত মন খারাপ লাগতো, মানে খুবই মন খারাপ লাগতো আলিফ লাইলা যদি কোনো কারণে একটা মিস করতাম। এই আলিফ লাইলা এটা হচ্ছে একটা আরবের একটা ইতিহাস। এই আরবের ইতিহাসটাকে ইংরেজিতে যিনি রূপদান করছে ওর নাম হচ্ছে রিচার্ড এফ বার্টন। দ্য বুক অফ দ্য 1000 নাইটস অ্যান্ড আ নাইট, 1001 রাত্রি। এটা মূলত আরব রজনীর কাহিনী। ওই কাহিনীটাকে ইংরেজিতে উনি ট্রান্সলেট করছে স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন। এখন এই প্রশ্নটা পড়ানোর সময় যে জায়গায় তোমাদের মধ্যে কনফিউশন লাগে, উনি তোমাদের খুব প্রিয় ক্যারেক্টার, তাই না? চিনো ওনাকে? নাম কি ওর? ওর নাম কি? এই দেখো ওর এখানে কি আছে, এই দেখো, হ্যাঁ আকরাম, এখানে আকরাম আছে। এইটা যেটা বলছে পরিমণি, হৃদয় বলেছে, মানে হৃদয় এত ভক্ত পরিমণির, 24 ঘন্টা, আল্লাহ 24 ঘন্টা সে পরিমণিকে দেখে। হ্যাঁ, সে এখানে মালেকা হামিদাকে বলতেছে যে, সে বলতেছিল নাকি পরিমণি, এ দেখো আকরাম, তোমাকে আকরাম লাগা দিব আমি, একটা বের করে দিব লাগায়, সে সব কিছু পরিমণিকে দেখতেছে। তো এখন তোমরা রিচার্ড বাটনের সাথে যেটা প্যাচ লাগাবা সেটা হচ্ছে তাহির শাহ একটা ভ্রমণ কাহিনী লিখছে, যে ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে ইন আরাবিয়ান নাইটস। আশা করি এখন থেকে আর প্যাচ লাগবে না। তাহলে পরীক্ষা যদি আসে শুধু আরাবিয়ান নাইটস, এটা হচ্ছে স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন বা আর এফ বার্টন অথবা ফ্রান্সিস বার্টন, অনেকভাবে আসতে পারে। হ্যাঁ, বাটন হচ্ছে আরাবিয়ান নাইটস, কিন্তু পরীক্ষা যদি আসে ইন আরাবিয়ান নাইটস, একটা ইন আছে, এটা কি লিখছে? এটা একটা ভ্রমণ কাহিনী, নট আরব রজনীর ইতিহাস। বুঝতে পারছো নি? শুধু আরবের নাইটস হচ্ছে আরব রজনীর ইতিহাস, এটাই আরব রজনীর ইতিহাস না, এটা একটা ভ্রমণ কাহিনী। এটা লিখছে তাহির শাহ। আকিব আলাবির খুব প্রিয় তাহিরি। হ্যাঁ, তাহিরি আমারও খুব পছন্দ, না ভালো লাগে ওনাকে, মজা করে তো ভালো লাগে, এরকম যারা মজা করতে পারে আমার ভালো লাগে তাদের সবাইকে। এখন আসো আমরা যার জন্য অপেক্ষা করতেছিলাম, যে বলছিলাম ভিক্টোরিয়ান পিরিয়ডের আমাদের 3জন রিপ্রেজেন্টেটিভ পোয়েটের কথা বলছিলাম, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন, ব্যাট। এ হচ্ছে আমাদের মেথু আর্নল্ড। শ্রীলঙ্কার একটা প্লেয়ার ছিল রাসেল আর্নল্ড নামে। তো যাই হোক, ওই রাসেল আর্নল্ড যেটা ছিল শ্রীলঙ্কার, এই ছিল চিকনা একটা লোক ছিল, স্পিন বল করতে অনেক, মানে তার চেহারার মধ্যে একটা দুঃখী একটা ভাব ছিল। হ্যাঁ, একটা দুঃখী ভাব। এখন এই আর্নল্ড আমরা দেখতে পাবো উনিও সবসময় দুঃখ নিয়ে উনি শোকগাথা লিখত। তো ওনার ভাই কানারকের মৃত্যুতে উনি লিখছে এলিজি হেইন্স গ্রেভ, এটা ওনার ভাইয়ের মৃত্যুতে। শার্লট ব্রন্টে ওনার মৃত্যুতে লিখছে হাওয়ার্ডস চার্চিয়ার্ড, এটা শার্লট ব্রন্টের মৃত্যুতে লেখা। আর আরেকজন সাহিত্যিক ক্লাফ, তার মৃত্যুতে রচিত হচ্ছে থাইরিস অফ মেথু আর্নল্ড বা থাইরিস মেথু আর্নল্ড বা শুধু থাইরিস।
তো তার বাবার মৃত্যুতে সে লিখছে রাগবি চ্যাপেল। কে মরলে রেডি না, আর ওই সময় যদি আমরা জন্মগ্রহণ করতাম, যদি মরতাম ওই সময়, তাইলে মনে হয় একটা শোক কবিতা আমাদের নামে লেখা হয়ে যেত না। তো সে তখন লিখতে হবে তোমার হচ্ছে যে দা বনানী গ্রেভিয়ার্ড। হ্যাঁ, বনানী গ্রেভিয়ার্ড নিয়ে হয়তো তার একটা এলিজি রেখে বলতো। তো যাই হোক, আমরা আর্নল্ডের এলিজি বলে তাহলে কয়টা এলিজি বললাম? একটা হচ্ছে ভাইয়ের মৃত্যুতে এলিজি হাইন্স গ্রেপ একটা, হাওয়ার্ড স্টার্সিয়ার্ড দুইটা, ক্লাফের মৃত্যুতে থাইরিস তিনটা, তার আব্বার মৃত্যুতে রাগবি চ্যাপেল চারটা এলিজি। চারটা এলিজি গুরুত্বপূর্ণ। আর তারটা সাহিত্য সমালোচনা গ্রন্থ দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো এখন আসো, আর্নল্ড যেহেতু একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট, সে আমাদের এত সহজে ছাড়বে না। আমরা তার আরও তিনটা পোয়েম পড়ি। দ্য 4 মারম্যান, দ্য স্কলার জিপসি, ডোভার বিচ। তোমাদের বলতে হবে দ্য স্প্যানিশ জিপসি কে লিখছে। স্কলার জিপসি হলো মেথু আর্নল্ড। তোমাদের সবাইকে এখন বলতে হবে দ্য স্প্যানিশ জিপসি কে লিখছে। আমি একটু আগে পড়াইছি। একজন বলছে শার্লট ব্রন্টে, জর্জ এলিয়ট, ম্যারিয়ান ইভান্স। তাইলে উনি যার মৃত্যুতে লিখছে, তাইলে আমরা কই আমাদের সেই জর্জ এলিয়ট। জর্জ এলিয়ট বা যার একটা নাম হচ্ছে যে অরিজিনাল নামটা হচ্ছে তার মূলত ম্যারিয়ান ইভান্স, উনি লিখছে স্প্যানিশ জিপসি। আর আমাদের মেথু আর্নল্ড উনি হচ্ছে লিখছে স্কলার জিপসি। তো আমি যেমন মনে রাখি, মেথু আর্নল্ড যেহেতু সে রিপ্রেজেন্টেটিভ পোয়েট ওই সময়ের ব্যাটের একজন, ব্রাউনিং, আর্নল্ড টেনিসন, তো স্কলারটা সে লিখছে আর কি। আর যে ফেগাডি ব্যবহার করে, ফেগাডি লিখছে জিপসিটা লিখছে, স্প্যানিশ জিপসি লিখছে ফেগাডি। আমরা আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। পৃথিবীর তামাম ঔপন্যাসিক যার কোটের পকেট থেকে জন্ম নিয়েছেন বলে বলা হয়, তার নাম হচ্ছে লিও তলস্তয়। উনি একজন রাশিয়ান রাইটার, যিনি মূলত নোভেল এবং শর্ট স্টোরি লেখার জন্য জনপ্রিয়। বুঝতে পারতেছো তার কত বড় টাইটেল তাকে দেওয়া হয়েছে। তো তার দুটো বিখ্যাত নোভেল হচ্ছে ওয়ার অ্যান্ড পিস এবং আনা কারেনিনা। আমার লাইফে আমি অসংখ্যবার এটা পড়ার জন্য চেষ্টা করছি। মোটামুটি 8-10 পেজ পড়ার পরে এরপরে মানে গ্যাঞ্জাম লাগে ফেলি, কোনটা লগে কোনটা ক্যারেক্টার কোনটা কি, ওই এরপর আর আগাইতে পারি নাই। অনেকবার ট্রাই করছিলাম কিন্তু একবারও পড়তে পারি নাই। পরে বলছি এটা আমাদের হবে না। রাশিয়ান রাইটারদের লেখাযোগা আমার খুবই মানে কঠিন মনে হয়। আমার কঠিন লাগে মানে তোমার কাছে কঠিন লাগবে এরকম না, তোমার আগ্রহ থাকলে তুমি পড়তে পারো। তো আমাদের সবার প্রিয় মার্ক টোয়েন। কেন প্রিয়? কারণ ওনার কথাবার্তাগুলো এত মানে খোঁচানো মার্কার কথা এত সুন্দর করে বলতে পারে এই লোক। তো তার বিশেষ করে হাকলবেরি ফিনটা আমাদের অনেকে পড়া, এবং অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, তাই না? অবশ্যই আমরা পুরোটা পড়া হয় নাই, আমরা হচ্ছে ম্যাক্সিমাম সামারি পড়ছি দ্রুত গঠনে। এই মার্ক টোয়েন, ওনার নামটা অনেক বড়, স্যামুয়েল ল্যাংহর্নস ক্লেমেন্স, এটা ওনার পুরো নাম। মার্ক টোয়েন ওনার ফেক আইডি। উনি ছিল একজন আমেরিকান রাইটার। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে যে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের ফেক আইডি মার্ক টোয়েন, বা নিচের কোনটা মার্ক টোয়েনের অরিজিনাল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স, এভাবে প্রশ্ন আসতে পারে। উনি একই সাথে রাইটার, এন্টারপ্রেনার, পাবলিশার, লেকচারার, অনেক কিছুই ছিল। এটা ছিল তার সে বিখ্যাত অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এবং দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন। ওনার কথাগুলো মানে খুবই হিউমার, যথেষ্ট হিউমার। তো সে একটা কথা বলছে, দ্য মোর আই লার্ন অ্যাবাউট পিপল
দ্য মোর আই লাইক মাই ডগ, যতই আমি মানুষকে জানি ততই বেশি আমি আমার কুকুরটাকে ভালোবাসি। তার মানে মানুষ কী পরিমাণ অকৃতজ্ঞ হইতে পারে, কিন্তু কুকুর এমন একটা প্রাণী যে কখনোই প্রভুর সাথে বিচ্ছে করবে না। তোমাকে আমি একটা জীবনমুখী কথাবার্তা বলি, তুমি যদি কারো উপকার করো আর সে যদি তোমার পাশায় বাস না ঢুকায়, বুঝবা তোমার উপকারের মধ্যে ভেজাল ছিল। আর যদি তোমার পাশাকে বাস ঢুকাই দেয়, বুঝবা তুমি একটা ভালো কাজ করছিলা, ওর উপকার আসলেই করছিলা। তো যদি ওর পাশে বাস না ঢুকাই তোমার, বুঝবা তোমার উপকারের মধ্যে ভেজাল ছিল, এখানের মধ্যে ভালো উপকার হয় না সেটা। তুমি তোমার লাইফে যতদিন উপকার করবা, তোমার পাশে একটা বাস ঢুকাই দিবে, এটা হলো ট্রু। এটা হচ্ছে তোমার জীবনমুখী শিক্ষা আর কি এটা। এই জন্য তুমি পাওয়ার আশাই কারোর জন্য কিছু করবা না, তুমি করবো তোমার ভালো লাগে এই জন্য করবা। ও বাস ঢুকাই দিলে ভাববা যে আরফিন ভাই এটা বলছিল আগেই, এই জন্য বাস ঢুকাইছে, মন খারাপ করবা না। আমাকে যদি বাস ঢুকাই দেয় আমি মন খারাপ করি না, আমি বলি যে এটা তো হওয়ার কথাই, এটা তো হয়েছে যে কী হচ্ছে, আমি তো ভালো কাজ করবো আমার মনের শান্তির জন্য। হ্যাঁ, কিন্তু ও আমাকে আবার এটার প্রতিদান দিবে, ও আমার উপকার করবে পাল্টা, এই ইচ্ছায় আমরা কারো উপকার করবো না। হ্যাঁ, আমরা করবো যে আমার নিজেদের শান্তির জন্য। তো মার্ক টোয়েন সে বলে যে অ্যাঙ্গার is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured. যে রাগ এটা এমন একটা অ্যাসিড, এটা যে পাত্রে রাখা হয় সেই পাত্র কিন্তু ধ্বংস করে ফেলে। হ্যাঁ, আমি আজকে কয়েকটা কাজ করলাম, সেটা হচ্ছে আমরা অনেকে বন্ধু ভাবি, অনেকটা আমরা রিলেটিভ ভাবি, বিশেষ করে ক্লাসমেটদের সবাই ফ্রেন্ড ভাবি। ক্লাসমেট সব ফ্রেন্ডস না। হ্যাঁ, ক্লাসমেটস আর নট ফ্রেন্ডস। ফ্রেন্ডস থাকে 4-5 জন বা 2 জন 3 জন থাকতে পারে, সব ক্লাসমেটসকে ফ্রেন্ডস নাকি? সব রিলেটিভকে আমরা বন্ধু ভাবি। হ্যাঁ, এখন তোমার সব ফ্রেন্ড বা সব রিলেটিভ তোমার বন্ধু না, অনেকে তোমাকে প্রতিযোগী ভাবে। ধরো তুমি বিসিএস ক্যাডার হয়ে গেলা, তুমি দেখবা তোমার এই আনন্দে সবাই আনন্দিত হয় নাই, অনেকে একটু মন খারাপ করে ফেলছে তুমি কেমন ক্যাডার হইলা। ধরো তুমি একটা ভালো জায়গায় চান্স পাইছো, দেখবো অনেকে একটু মন খারাপ করে ফেলছে। হ্যাঁ, অনেকের মন খারাপ হয়েছে, ও তোমার বন্ধু না আসলে। তুমি ধরো একটা বিপদে চিপাই পড়ে গেছো, দেখবো অনেকে মনে মনে কইছিলাম ওরে একটা কইছিলাম, এই কথা শুনে নাই তো, মানে তোমার একটা টিস্কারি মারবে, ও তো বন্ধু না। এখন তুমি কিন্তু জানো তারা কারা। অনেক সময় তুমি মনে মনে ভাবো তোরা দেখাই দিব বেটা, তুই যে আমাকে কইছিস আমি কিছু তোরা দেখাই দেবো। অনেকে আমরা ভাবি তোরা দেখাই দিব। হ্যাঁ, এবং দেখানোর জন্য আমরা অনেক সময় চেষ্টা করি যে আমি তোরা দেখাই দিব, আমি ধনী হয়ে তোরা দেখাই দিব, আমি সুখী হয়ে তোকে দেখাই দিব। হ্যাঁ, ওইটা করে তোকে দেখাই দিব। এই দেখাই দেওয়াটা মনের মধ্যে কখনো রাখবা না। তুমি কাউকে দেখানোর কিছু নাই, তোমার লাইফ তোমার, ঠিক আছে? কারণ দেখানোর জন্য আমরা লাইফ লিড করি না। যখন তুমি দেখাই দিবা, এটা চিন্তা করবা তো মনের মধ্যে একটা জিদ কাজ করবে, অ্যাঙ্গার কাজ করবে, ওটা তোমাকে ধ্বংস করে ফেলবে জাস্ট। কারোর সাথে কোনো প্রতিযোগিতা নামবা না, ঠিক আছে? মনে শান্তি নষ্ট হয়ে যাবে। এটা আমাদের ডাক্তাররা কেন সুখী না তুমি জানো? ডাক্তাররা ক্লাসমেটদের সাথে প্রতিযোগিতা করে, আমার ক্লাসমেট তো সার্জারিতে চান্স পাই গেছে ওইটার মধ্যে, আমি তো ও কেন ওটি করে বোর্ড টাকা কামাই করে ফেলতে, আমি তো পারতেছি না। এই জন্য ডাক্তাররা শান্তিতে নেই, বুঝতে পারছো? অনেক টাকা কামায় বাট শান্তি পায় না ডাক্তাররা। ভাই এই প্রতিযোগিতা কোনো নাই মনে, ঠিক আছে? মনের শান্তি রাখবা, অ্যাঙ্গার রাখবা না কারোর প্রতি। তো যাই হোক, তোমরা এটাও তোমার হচ্ছে যে আমি নিজেকে আমি সবসময় বলি যে এজ ইজ অ্যান ইস্যু অফ মাইন্ড ওভার ম্যাটার। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজ নট ম্যাটার। হ্যাঁ, মাঝে মধ্যে ভাবি যারা বয়স তো হয়ে যাচ্ছে, হ্যাঁ তোমার মন খারাপ হয় মাঝে মধ্যে, পরে ভাবি না বেশি হয় না, আমি তো মাইন্ড করতেছি না, বয়স বেশি বেশি হয় না এখনো, এটি বলি মনকে মাঝে মধ্যে খুব শান্তি দেয় আর কি। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজ নট ম্যাটার। নেভার আর্গু উইথ স্টুপিড পিপল, they will drag you down to their level and then beat you with experience. আজীবন মনে রাখবা, তর্ক করে কোনোদিন তুমি তোমার লাইনে দ্বারা আনতে পারবে না। হ্যাঁ, তর্ক করবে না কারোর সাথে। নেভার আর্গু উইথ স্টুপিড পিপল, বুঝতে পারছো? তর্ক করলে ও ওর লেভেলে তোমাকে নামে নিয়ে যাবে। তো আমি তোমাদের এটা বলছিলাম যে আমি মাঝে মধ্যে প্রায় চিন্তা করি যে হচ্ছে যে ভাত খাওয়া একটু ছেড়ে দিতে হবে। আমি সকালবেলা ভাত খাই, পান্তা ভাত খাই, পান্তা ভাত খাই অফিসে যাই, অফিস থেকে আসা ভাত খাই, বিকেলবেলা মনে একটু ক্ষুদা লাগছে একটু ভাত খাই, ক্লাস নেওয়ার আগে একবার ভাত খাই, ক্লাস নেওয়ার পরে চিন্তা করি ঘুম আসতেছে, একটু ঘুম লাগতেছে, কেন জানি মানে কিছু হচ্ছে না, তখন আরেকবার ভাত খাই। মন খারাপ হইলে কই শালা মনটা খারাপ হইলে কেন একটা ডিম বাজি দিয়ে ভাত খাই। হ্যাঁ, তো প্রচুর ভাত খাই আর কি। তেমন চিন্তা করি শালা ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, কিন্তু এটা কোনোভাবে দফা দফা ভাত খাই আমি, তো আমি ছাড়তে পারতেছি না এটা।
এডিক্টেড আর কি হয়ে গেছে এটার প্রতি। তো মার্ক টোয়েন ও ছিল স্মোকার আর কি। তো সে বলল স্মোকিং ছাড়া পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। আমি এটা 1000 বার ছাড়ছিলাম এর আগেও। তা আমার ক্ষেত্রে এরকম ভাব ছাড়া খুব সহজ, আমি 100-200 বার মতো ছাড়ছি, মানে মাঝে মধ্যে এরকম হয়েছে আমি একদম বাটাত খাচ্ছি না, শুধু শাকসবজি খাচ্ছি, পরেও 2 দিন পরে আবার খাওয়া শুরু করে দিচ্ছি। তো মার্ক টোয়েনও সে জীবনও 1000 বারের মতো সিগারেট ছাড়ছে, তার মানে অনেক সহজ একটা কাজ, তাই না? যেটা 1000 বার ছাড়া যায় ওটা তো আসলে সহজ একটা কাজ। তোমরা অনেকে এরকম করছো না? তো থমাস হার্ডি উনি হচ্ছে তোমার ব্রাউনিং এবং ডারউইন এদের লেখা দ্বারা প্রভাবিত হয়েছে, হ্যাঁ, সুইনবার্ন। তো ওনার লেখাজোখার মধ্যে আমরা বিবর্তনবাদের কিছু ছাপ পাই, এবং ডারউইনের থিওরি অফ ইভলিউশন দ্বারা উনি প্রভাবিত হয়েছিলেন। তার উপন্যাসের মধ্যে টেস্ট অফ দ্য ডিয়ার ভাইলস উল্লেখযোগ্য, যেটার মধ্যে আমরা ডারউইনের থিওরির ছাপ পাই। তো তার একটা বিখ্যাত ছোট কবিতা হচ্ছে ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশন। আমরা মডার্নের একটা বই পড়বো চিনু আচেবের, তোমার হচ্ছে যে এভরিথিং ফলস অ্যাপার্ট, এরকম মনে হয় একটা। তো এই হচ্ছে টেস্ট অফ দ্য ডিয়ার ভাইলস থমাস হার্ডির। এখানের মধ্যে আমরা মূলত তোমার ডারউইনের ছাপ পাই। তো এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে টেস অ্যালেক্স সরো। এটা একটা বিখ্যাত লাইন মনে রাখবো, দ্য গ্রেটার দ্য সিনার দ্য গ্রেটার দ্য সেন্ট। যত বড় পাপী তত বড় সাধু। তো ওনার আরও কিছু বিখ্যাত ওয়ার্ক এইখানে আমি প্রথম মনে রাখতে বলবো টেস্ট অফ দ্য ডিয়ার ভাইলস এর নাম্বার 1, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ নাম্বার 2 এবং আন্ডার দ্য গ্রিনউড নাম্বার 3। এই 3টা হচ্ছে তোমাকে প্রথমে মনে রাখতে হবে। ওকে, এরপর মনে থাকলে ডেসপারেট মেডিস এবং দ্য পুয়ার ম্যান অ্যান্ড দ্য লেডি। ওকে, তবে দ্য পুয়ার ম্যান লেডি এটা পাবলিশ হয় নাই। তাহলে আমরা কি বলছি, থমাস হার্ডির 3টা বই মনে রাখবা, টেস্ট অফ দ্য ডিয়ার ভাইলস, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ এবং আন্ডার দ্য গ্রিনউড, 3টা। ওকে, রবার্ট লুইস স্টিভেনসন আমাদের অনেকে ছোটবেলার খুব প্রিয় রাইটার, যার ট্রেজার আইল্যান্ড একটা উপন্যাস এবং আরেকটা বই যদি মনে রাখতে পারো সেটা হলো স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। দুটো বই মনে রাখতে হবে স্টিভেনসন। নাম্বার 1 ট্রেজার আইল্যান্ড, এই হচ্ছে একটা, আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ওকে, শেষ। এখন আসি আমরা আর্থার কোনান ডয়েল। এ ওনার বইয়ের নাম বলো তো? চিনি ওনাকে আমরা? স্যার আর্থার ইগনেশিয়াস কোনান ডয়েল, শার্লক হোমস, রাইট, শার্লক হোমস। উনি একজন ডক্টর এবং রাইটার। সো ওনার দুটো বই, দ্য লস্ট ওয়ার্ল্ড, শার্লক হোমস মনে না রাখলেও চলে, তাই না? আমরা মোটামুটি সবাই জানি যে শার্লক হোমস এবং দ্য লস্ট ওয়ার্ল্ড। ওকে, তো এখানে পরীক্ষা আসতে পারে আর্থার কোনান ডয়েলের পুরো নাম কি? স্যার আর্থার ইগনেশিয়াস কোনান ডয়েল। ম্যাক্সিম গোর্কি, ওনাকে বলা হয় সমাজতান্ত্রিক বস্তুবাদ বা সোশ্যালিস্ট রিয়ালিজমের জনক। ওনার বিখ্যাত নোবেল হচ্ছে মাদার এবং মাই চাইল্ডহুড। বলা হয়ে থাকে পৃথিবীতে দুটো মা আছে, একটা হচ্ছে তোমার নিজের আপন মা, একটা হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা। তো এটা অনেক বিখ্যাত উপন্যাস মাদার এবং মাই চাইল্ডহুড, এবং এই উপন্যাস যথারীতি আমি পড়া শুরু করছিলাম, শেষ করতে পারি নাই, আমার খুব কঠিন লাগে লেখাজোখা। যারা মোটামুটি রাশিয়ান সাহিত্য পরিশেষ করে ফেলতে পারে আমার কাছে দ্রুতিমানব মনে হয় যে এটা এত কিছু পরিশেষ করে ফেলতে পারছে। এটা যথারীতি আমি শুরু করছিলাম, মোটামুটি কিছু পেজ পড়ার পরে এরপর আর মনোযোগ ধরে রাখতে পারি নাই। তারপর বিখ্যাত উপন্যাস ভিক্টর হুগো, উনি অবশ্য ফরাসি সাহিত্যিক। ওনার লা মিজারাবল পড়া শুরু করছিলাম, যথারীতি শেষ করতে পারি নাই, এখন আর পড়ার খুব একটা বয়সও নাই। তো ভিক্টর হুগোর তার নোবেল একটা মনে রাখবা, সে লা মিজারাবল। আর পোয়েম আমি এখানের মধ্যে 3টা পোয়েমের নাম বলবো, একটা হচ্ছে অটাম লিভস, এটা ইনার ভয়েস নাম্বার 2 এবং রেজ অ্যান্ড শ্যাডোস নাম্বার 3, 3টা। ওকে, তাহলে নোবেল হচ্ছে লে মিজারাবল, এটা খুব বিখ্যাত। পোয়েম হচ্ছে অটাম লিভস, ইনার ভয়েস এবং রেজ অ্যান্ড শ্যাডোস, 3টা তার পোয়েম।
শর্ট স্টোরি হচ্ছে ক্লডাগিওক্স, খুব একটা গুরুত্বপূর্ণ না। আর তার আরও কিছু কবিতা আছে, দ্য টেরিবল ইয়ার এবং দ্য আর্ট অফ বিইং এ গ্র্যান্ডফাদার। তো ভিক্টর হুগো আমরা একটু সামারি করি। নাম্বার 1 আমরা তার নোবেলটা মনে রাখবো, লে মিজারেবল একটা। পোয়েম হচ্ছে অটাম লিভস, ইনার ভয়েস এবং রেজ অ্যান্ড শ্যাডোস, 3টা কবিতা। আর শর্ট স্টোরি হচ্ছে ক্লডে জিউক্স, একটা শর্ট স্টোরি, শেষ। রালফ ওয়ালডো এমারসন, একটা মাত্র বই ওনার মনে রাখো, সেটা হচ্ছে দ্য আমেরিকান স্কলার। তো বইয়ের নাম শুনে মনে হচ্ছে লোকটা আমেরিকান, যথেষ্ট স্কলার। এ হচ্ছে সেই আমেরিকান স্কলার বইয়ের কাভার। ওয়াল্ট হুইটম্যান, উনি হচ্ছে আমেরিকার জাতীয় কবি, ওনাকে বলা হয় গণতন্ত্রের কবি। এমন সময় বলা হয় ইফ হি হ্যাড এনি লাভ ইট ওয়াজ আমেরিকা, দি আমেরিকা অফ হিজ ড্রিমস। তাহলে জাতীয় কবি না হয়তো উপায় নাই, উনি তো হৃদয়ে ছিল ওনার আমেরিকা। তো ওনার বিখ্যাত গ্রন্থের মধ্যে তুমি প্রথমে মনে রাখবা লিভস অফ গ্রাস, নাম্বার 1। ওকে, এটা হলো সবচেয়ে বিখ্যাত। আর এরপরে তুমি যদি মনে রাখতে চাও তাহলে হচ্ছে ফ্রাঙ্কলিন ইভান্স, সেকেন্ড। তার উল্লেখযোগ্য কবিতা হচ্ছে ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। মাশরাফিকে নিয়ে প্রথম আলোতে একটা সম্বন্ধে একটা কলাম লিখছে উৎপল শুভ্র, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন নামে। আমরা এখন একদম, হুইটম্যান হচ্ছে 1892 সালে মরে গেছে, মানে মডার্ন ওয়ার্ল্ড শুরু হওয়ার আগে মরে গেছে। তো এই হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কবিতাটা মূলত আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে উনি প্রকাশ করছিলেন, প্রেসিডেন্টের মৃত্যুতে শোকাহত ছিলেন। আর ক্রসিং ব্রুকলিন ফেরি এই কবিতাতে উনি অতীত বর্তমান ভবিষ্যৎকে উনি চমৎকারভাবে একসাথে আবদ্ধ করেছিলেন। আর রাশিয়ান যেই লেখককে না পড়লে পাপ হয়ে যাবে সেটা হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি, একজন একই সাথে রাইটার এবং দার্শনিক। ওনার যদি একটা বই আমরা মুখস্থ করতে হয় সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। আর এই বইয়ের মেইন থিমটা হচ্ছে ক্রাইম নেভার গোজ উইদাউট পানিশমেন্ট। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ রাইটার, ওর নাম হচ্ছে এমিলি ডিকিনসন। তা আমরা অনেক মজা করলাম, এখন আমরা সবাই একটু মন খারাপ করার ভাব ধরব। তো চলো আমরা ডিকিনসনের কবিতা পড়ে মন খারাপ করার ভাব ধরি। অনেকটা বিখ্যাত কবিতা হচ্ছে আই এম নোবডি। হিউম্যান আমাদের উপন্যাসের যে কোথাও কেউ নেই, যেখানে আমরা একদম শেষ পর্বে যখন বাকের বাড়ির ফাঁসি হয়, মুনা যখন ডেড বডিতে রিসিভ করতে আসে, তখন জিজ্ঞেস করে যে আপনি কে, তখন সে বলে আই এম নোবডি। এই ডিকিনসনের কবিতার মধ্যে আমরা কিন্তু এই বিরহ, দুঃখের, মৃত্যুর ছাপ পাই। আই এম নোবডি, হু আর ইউ? Because I could not stop for death. I had no time to hate. Because how happy I was if I could forget. Heaven is what? I cannot reach. কত সুন্দর একটা কথা বলছে, I had no time to hate. আমরা কাউকে আসলে কারোর প্রতি রাগ বিদ্বেষ এগুলো পোষণ করা উচিত না, আমরা অ্যাভয়েড করতে পারি সর্বোচ্চ। তো ডিকিনসনের একটা কবিতা, আই টেস্ট আ লিকার নেভার ব্রুড। লিকার মানে কি রে? শেষ আর 5 মিনিট। লিকার মানে কি? নাফিসা আঞ্জুম বলছে মদ। তো কবিতা, এই কবিতাই কবি বলছে যে এমন একটা মদ সে টেস্ট করে যেটা নেভার ব্রুড, যেই মদটা প্রডিউস করা হয় নাই। তো যাই হোক, কবি যেখানে বলছে যে পৃথিবীকে অত্যন্ত নিরাসক্ত চোখে দেখেছেন, এবং সে বলছে যে মানে মদ খেয়ে যেরকম মানুষ একটা মানে মাতালের মতো হয়ে যায়, ঘোরের মধ্যে থাকে, পৃথিবীতে আসলে এরকম সেরকম একটা ঘোর লাগা একটা জিনিস, হ্যাঁ, একটা ক্ষণস্থায়ী একটা ঘোরের মধ্যে আছে আমরা সবাই। মানে কখন যে মরে যাবো আমরা এটা চিন্তা করি না, ঘোরের ভিতরে আছি। কালকে দেখলাম যে চিটাগং মেডিকেলের আমাদের অল্প সিনিয়র হবে আমাদের একজন বড় ভাই, একদম জায়গা দাঁড়ায় হার্ট অ্যাটাক করে মরে গেছে মেডিকেলের মধ্যে থেকে। ওনাকে মানে ওই তোমার চিকিৎসা দিতে দিতেই উনি হচ্ছে মারা গেল। হ্যাঁ, আমাদের চেয়ে খুব বেশি সিনিয়র হবে না, 3-4 ব্যাচ সিনিয়র হবে সম্ভবত। একদম মেডিকেলের মধ্যে একদম জায়গা দাঁড়ায় মরে গেল। তো আমাদের সবাই আসলে মৃত্যু নিয়ে প্রস্তুতি মানে নেওয়া উচিত আস্তে আস্তে। হ্যাঁ,
ওয়াইল্ড নাইটস এই কবিতায় উনি, ওনাকে আমরা মৃত্যু চিন্তার কবি বলি। তো উনি আজীবন মৃত্যুতেই মুক্তি খুঁজতেন। তো উনি হচ্ছে যে মনে করতেন যে মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটা অন্তিম জীবনে আমরা হচ্ছে পৌঁছে যাব। হ্যাঁ, এবং এই যে ভয়াল রাত কবিতাটা এখানের মধ্যে কবি চিন্তা করতেছেন যে এই যে কল্পনার ভর্তাতার সাথে আমরা সন্ধি করে বাঁচতে পারি, কিন্তু তার চেয়ে মৃত্যুতে আমাদের একটা মুক্তি ঘটে। আই ফেল্ট এ ফিউনারাল, ফিউনারাল মানে হচ্ছে তোমার মৃত্যুর যেই মৃত্যুর সময় যে শেষকৃত্য, ওটা বলে ফিউনারাল। আই ফিল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন, আমার ব্রেনের মধ্যে আমি কি ফিউনারালটা ফিল করি। তার মানে ওনার চেতনা জুড়ে হচ্ছে মৃত্যু, অন্ত্যেষ্টিক্রিয়া। হয় তো একজন মানুষকে মৃতদেহ সমাধিস্থ করার যে অনুপুঙ্খ বর্ণনা, এটা হচ্ছে আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন বিকজ আই কুড নট স্টপ ডেথ। যে আমরা তো আসলেই আমরা কেউ কারো মৃত্যু থামাতে পারি না, তাই না? মৃত্যু যে একটা অপরিহার্য, একটা সহজ স্বাভাবিক ব্যাপার, এটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যে আমরা এত কাজকর্মের মধ্যে আমরা জড়ায় যাচ্ছি, কিন্তু মৃত্যুর দিকে আস্তে আস্তে আমরা আগায় যেতে হবে, সহজভাবে আগায় যেতে হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের মানব জীবনের পরিসমাপ্তি ঘটে। তো মৃত্যু যখন দরজা উপস্থিত, কবি তখন মৃত্যুকে খুবই সহজভাবে গ্রহণ করেছেন, ধীরে সুস্থ জীবনকে মৃত্যুর হাতে সমর্পণ করেন। ক্লাসটা শেষ করার আগে তোমাদের সবার জন্য আমার একটা মেসেজ। তুমি যে লাইফটা লিড করবা, শুধু তুমি এটা কল্পনা করবে এই যে পৃথিবীতে তুমি আসছো, তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এমন কিছু তুমি রেখে যেতে পারলা কি না পৃথিবীতে তোমার পায়ের ছাপ থেকে গেল। তুমি শুধু নিজে ভোগ বিলাস করলা, নিজে পৃথিবীতে তুমি হচ্ছে যে আনন্দ উৎসব করে তুমি মরে গেলা, মরে যে অবসর হয়ে গেলা। পৃথিবীতে তুমি কিছু করে গেলা কিনা, তুমি তোমার পায়ের ছাপটা তোমার পৃথিবীতে থাকলো কিনা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এবং এমন কোনো কিছু, এটা তো কল্পনা করা তো খুব আনন্দদায়ক যে আমি এমন কিছু একটা করব যেটা দ্বারা পৃথিবীতে অনেক মানুষ উপকৃত হবে, আমি এমন কিছু একটা করে যাব। এবং ওটা চিন্তা করলে তোমার মধ্যে একটা আনন্দ আসবে, এবং তোমার জীবনে বেঁচে থাকার যে একটা অর্থ মনে হবে না, অর্থটা আসলে ফিল আপ হবে। সো থ্যাংক ইউ।